So welcome to the weekly colloquium at the School of Astrophysics. So we are pleased to have uh, Dr. Gaurav Banerjee from Indian Institute of Astrophysics as our speaker today. Gaurav has a bit of an interesting background. So he did his BTech in electronics engineering and MTech in astronomy and space engineering. And then he went to the Christ due to University and in Bangalore for his PhD. And after finishing his PhD, he is now a postdoc at Indian Institute of Astrophysics. He is posted in the Kavalur Observatory, and where he worked with some of our previous batch of the master students. And he has been an excellent advisor to them. I think some of them still, one of them at least still keep in touch with him. So Gaurav is going to talk to us about B stars, on which there's a lot of research going on in Kavalur and other places in India. So Gaurav. আমি কি বাংলায় বলবো? Mix, you can do. ওকে সো ওকে ধন্যবাদ সকলকে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই স্কুল অফ অ্যাস্ট্রোফিজিক্স, ঋতুপর্ণ স্যার, সুচেতনা ম্যাডাম, বিকজ অফ দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি। এবং আমার যখন আর কি আজ থেকে বছর দুয়েক আগে, তিনেক আগে এই ডিপার্টমেন্ট চালু হয়েছিল, আই ওয়াজ ভেরি মাচ হ্যাপি বিকজ অ্যাটলিস্ট আমাদের বেঙ্গলে এবং ইস্ট ইন্ডিয়াতে দিস ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি উইচ ইজ গিভিং দিস অপরচুনিটি অফ complete separate department of School of Astrophysics. I was very much excited, and interestingly, the first batch students only started collaborating with us. Thanks to department, thanks to all of you, sir, and thanks for this opportunity. So, আজকে আমি মোটামুটি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অবশ্যই সেটা আমাদের very specific area of research. I will try to make it short, crisp, and as much as popular as possible, so that at least I can give a flavor যে আমাদের দেশে এই এরিয়া নিয়ে কি কাজ চলছে। আমরা আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স এর তরফ থেকে উইথ কোলাবোরেশন অফ সাম আদার ইনস্টিটিউটস অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড, আমরা একটা পার্টিকুলার এরিয়া নিয়ে গত কয়েক বছর ধরে বেশি ফোকাস করা শুরু হয়েছে, অ্যাপার্ট ফ্রম মেনি আদার এরিয়াস। এবং আমি জানি যে তোমাদের এই ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু আইআইএ, আইইউকে এদের সাথে খুব ভেরি নাইসলি কোলাবোরেশন রয়েছে। তারাও ডিফারেন্ট এরিয়াস নিয়ে, যেরকম হাই এনার্জি অ্যাস্ট্রোফিজিক্স, এজিএন, এইসব নিয়ে খুবই ভালো কাজ করছে। তারই সাথে সাথে এটা একটা এক্সট্রা এরিয়া নিয়ে আমি হাইলাইট করব। So this area is basically known as study of the gaseous disks of stars. যদি আমরা একটু ভেবে দেখার চেষ্টা করি, তাহলে তোমরা দেখবে যে গ্যাসিয়াস স্টেলার ডিস্ক পাওয়াটা ইজ ভেরি রেয়ার। একমাত্র একটি টাইপ অফ অ্যাস্ট্রোফিজিক্যাল অবজেক্টেই যখন তাদের ডিস্ক থাকে সেটা গ্যাসিয়াস হয়। আদারওয়াইজ ইন এনি কেস অ্যাস্ট্রোফিজিক্যাল ডিস্ক কখনোই শুধুমাত্র গ্যাসিয়াস হওয়া সম্ভব নয়। তার মধ্যে গ্যাস পার্টিকেলও থাকবে, ডাস্ট পার্টিকেলও থাকবে। ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট যখন আমাদের সোলার সিস্টেম তৈরি হয়েছে, প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক বা অ্যাক্রিশন হচ্ছে ব্ল্যাক হোলের পাশে, বা দুটো গ্যালাক্সির কলিশন হচ্ছে, মার্জিং হচ্ছে, যে কোনো সিস্টেমে যদি ডিস্ক তৈরি হয়, অ্যাস্ট্রোফিজিক্যাল ডিস্ক উইচ ইজ এ কমন ফেনোমেনা, তাহলে সেই ডিস্কের মধ্যে গ্যাস এবং ডাস্ট দুটোই থাকবে। কিন্তু দেয়ার ইজ অনলি ওয়ান কেস ইন অ্যাস্ট্রোফিজিক্যাল অবজেক্টস যেখানে ডিস্কটা তৈরি হয় সেই অবজেক্টটাকে ঘিরে, সেটা একটা স্টার, এক ধরনের স্টার, বাট দ্যাট ডিস্ক উইল বি অ্যাবসলিউটলি গ্যাসিয়াস। এর একটা বেনিফিট এই, যেহেতু গ্যাসিয়াস ডিস্ক, তাহলে সেই গ্যাসিয়াস ডিস্কগুলোকে আমরা কিন্তু গ্রাউন্ড বেসড ফ্যাসিলিটিতে অবজার্ভ করতে পারি আপ টু আ সার্টেন লেভেল। ওয়াই? বিকজ ডাস্ট যদি থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাস্ট উইল বি অ্যাটেনুয়েটেড, হ্যাঁ, অবজার্ভ হয়ে যাবে। আমাদেরকে স্পেসে যেতে হবে আইআর বা অন্যান্য এরিয়ার মাধ্যমে অবজার্ভ করার জন্য ফর ভেরি স্পেসিফিক স্টাডিজ। কিন্তু গ্যাসিয়াস ডিস্ক যদি কোনো অবজেক্টে থাকে তাহলে সেটাকে আমরা গ্রাউন্ড বেস ফেসিলিটিতে দেখতে পারবো। এছাড়া আর কি, নাও লেট আস কাম টু দিস, স্টার্ট উইথ দিস। ব্যাপারটা হচ্ছে, যদি আমরা স্টারেদের দেখি, এই দুটো স্টার আমরা চিনি, ব্রাইটেস্ট স্টার অফ দ্য স্কাই অ্যাপারেন্টলি সিরিয়াস বা লুকধক, এবং সেকেন্ড ব্রাইটেস্ট স্টার ক্যানোপাস। তো ক্যানোপাস যে তারাটা সিরিয়াস, যদি আমরা খালি আকাশে খালি চোখে দেখি তাহলে মোটামুটি আমাদের মনে হবে সেম ব্রাইটনেসটা দেখে খুব বেশি কিছু বোঝা যাবে না, বাট দের ইজ এ ড্রাস্টিক ডিফারেন্স। ডিফারেন্সটা হচ্ছে, যদি আমরা স্টার সম্পর্কে জানি, যদি আমরা অ্যাস্ট্রোফিজিক্যাল এই অবজেক্টগুলো সম্পর্কে ইন ডিটেলসে স্টাডি করি, তবে আমাদের কাছে সেই ডিফারেন্সটা ধরা পড়বে। অ্যাট প্রেজেন্ট সেই ডিফারেন্সটা আমরা জানি। ডিফারেন্সটা হলো এই,
Sirius, because why it is so bright? Because it is actually nearby to us. It is only around 9 light years away. But whether in case of Canopus, she into more than 300 light years away. But both of them appear almost as bright as it is. Why? Because of the physical difference, intrinsic difference of these two stars. Sirius কাছে আছে কিন্তু its brightness, its actual luminosity is not that much huge compared to that of Canopus. এবার যদি Canopus আর Sirius যদি জায়গা বদল করতো, তাহলে কিন্তু আমরা জানি না কত বেশি আকাশ বুঝতে পারতাম, কারণ এত ব্রাইট হয়ে যেত স্কাইটা, তাহলে আমরা রাতের আকাশও খুব বেশি দেখতে পেতাম না। উই আর ভেরি লাকি, উই আর এক্সট্রিমলি অপরচুনেট যে একটা অসম্ভব দুর্দান্ত অপরচুনেট টাইমে আমাদের পৃথিবীতে লাইফ বিকশিত হয়েছে এবং লাইফ ইন্টেলিজেন্ট ফেজটা গেইন করেছে এমন টাইমে যে স্কাই ইজ অলসো হেল্পিং আস। আদারওয়াইজ কিন্তু এই ব্যাপারটা হয়তো হতো না যে আজকে আমরা এখানে এসির মধ্যে বসে থাকতাম, সেটা হয়তো সম্ভব হতো না। অ্যাস্ট্রোনমিতে উন্নতি বা অ্যাস্ট্রোনমির উন্নতির সাথে সাথে আমাদের মানুষের লাইফকে কমফোর্টেবল বানানোর এক বিশাল ইতিহাস জড়িয়ে রয়েছে। এবং এই ব্যাপারটা যেটা আমি আজকে খুব সহজেই বলতে পারলাম, যদি আমরা একটু হিস্ট্রির দিকে এগিয়ে যাই তাহলে বুঝতে পারবো এই ব্যাপারটা বুঝতে পারা, অ্যাস্ট্রোফিজিক্সকে বুঝতে পারা ওয়াজ নট সো ইজি। বিকজ আমরা ওই আকাশে দূর আকাশে তাকিয়ে থাকি, উই অনলি গেট হোয়াট লিটল বিট অ্যামাউন্ট অফ রেডিয়েশন উইচ ইজ কামিং ফ্রম দ্য স্টার্স অর দ্য অবজেক্টস। এবার এই সিরিয়াস, তোমরা কি জানো সিরিয়াস যেটা আমাদের কাছের তারা এবং ব্রাইট, সেখান থেকে যে অ্যামাউন্ট অফ রেডিয়েশন আমাদের কাছে আসে in all wavelengths, that is much more compared to one click which I am giving here. Sorry, much less compared to one click. The energy which I am wasting or utilizing for one click like this, the total amount of radiation which we get from Sirius is much less compared to that, at least 80 times less. সেই রেডিয়েশনকে স্টাডি করেই অ্যাস্ট্রোনমাররা বা বিজ্ঞানীরা কিন্তু এমন অনেক কিছু বুঝতে পেরেছে which is amazing. সেবার যদি আমি হিস্ট্রিতে এগিয়ে যাই, এই যে ব্যাপারটা আমি বললাম এটা বোঝাটা এত সহজ ছিল না। আমরা আমাদের স্টেলার স্পেকট্রোস্কোপি বা গ্যাসিয়াস ডিস্ককে আসার আগে লেট আস গো ব্যাক টু লিটল বিট হিস্ট্রি। যদি আমরা আকাশকে দেখি, আমরা যেটা বেসিক্যালি আগেকার মানুষ এটা বুঝতে পারতো, আজকেই আমরা শুধু ইন্টেলেকচুয়ালস রয়েছে, আগে কেউ ছিল না সেটা নয়, যদিও হয়তো হিস্টোরিক্যাল ডকুমেন্টেশন একটা অনেক সময়ের পরেই এসেছে, বা যেটা এক সময়ের বহু প্রাচীন যুগ থেকেই মানুষ বুঝতে পারতো এই ছবিটা দেখে বা আকাশ দেখে। সেটা কি? ধরো তোমরা যদি এই ছবিটাকে দেখো, দিস আর দ্য 25 ব্রাইটেস্ট স্টার্স অফ দ্য স্কাই। এই 25 ব্রাইট স্টার্স যদি তোমরা এমনিও দেখো, তাহলে একটা জিনিস তোমরা নোটিস করতে পারবে, একটা ডিফারেন্স। সেই ডিফারেন্সটা হচ্ছে কি তুমি বলতে পারবে? রং, কালার। কালার ক্যান বি আইডেন্টিফাইড, যে কালার অফ ডিফারেন্ট স্টার্স আর ডিফারেন্ট। হয়তো কোনোটা একটু বেশি হোয়াইট, কোনোটা কম হোয়াইট, বাট ইট ইজ দেয়ার ইজ আ ডিফারেন্স। এই কালারের ডিফারেন্সটা কি, কেন এটা আসছে, তারারা এরকম কেন দেখতে, কেনই বা আমরা নানান রকমের তারা দেখবো, এই নিয়ে ভাবতে ভাবতে যত দিন এগিয়েছে আমি ডাইরেক্ট আসবো যে আমরা একটা স্কিম পেয়েছিলাম প্রথম 1880s। ডেফিনেটলি ইজ আ ওয়ান্ডারফুল স্টোরি। যদি তোমরা যাও পড়াশোনা করো, একটু একটু গুগল ঘেটো, পেয়ে যাবে। হাওয়ার্ড কলেজ অবজারভেটরি, হাওয়ার্ড ইউনিভার্সিটিতে 1880s-এ যদি পড়ে দেখো দেখবে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে মেয়েদের ঢোকা বারণ ছিল, বিশেষত অবজারভেটরিতে। হাওয়ার্ড ইউনিভার্সিটিতে রিসার্চ ওয়াজ রিজেক্টেড, মানে গার্লস ওয়ার রিজেক্টেড টু গো ইনসাইড হাওয়ার্ড অবজারভেটরি। বাট তখনের যিনি ডিরেক্টর ছিলেন হাওয়ার্ড কলেজ অবজারভেটরি, এডওয়ার্ড পিকারিন, এক্সিলেন্ট ফিজিসিস্ট, তিনি বলেছিলেন যে নো, আই ওয়ান্ট সাম অফ দ্য গার্লস টু জয়েন মাই পার্টিকুলার প্রজেক্ট। সেই প্রজেক্টটা ছিল কি, টু ক্লাসিফাই দ্য স্পেকট্রাল ক্লাসিফিকেশন অফ স্টার্স। স্পেকট্রালি হিউজ পরিমাণ ডেটা নেওয়া হয়েছে। হেনরি ড্রেপার ক্যাটালগ যদি তোমরা পড়ে দেখো, হেনরি ড্রেপার ক্যাটালগের মাধ্যমে হিউজ পরিমাণ স্টারের স্পেকট্রা এসছে, সেই স্পেকট্রাগুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি কিনা। এবার এই কারণে তিনি বলেছিলেন যে আমি আমার দলে শুধু মেয়েদেরকেই নেব। তার অনেক কারণ আছে, এখানে আমি আর বিস্তৃত যাচ্ছি না, তোমরা পড়ে দেখতে পারো। দিস আর অল অল ওয়ান্ডারফুল স্টোরিজ। এবার সেই হাওয়ার্ড গ্রুপে যোগ দিয়েছিলেন 6 থেকে 7 জন ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, এক্সিলেন্ট স্টুডেন্টস, প্রচন্ড ধৈর্য। অল ওয়ার গার্লস অ্যান্ড অল অফ দেম ইন ফিউচার বিকেম ব্রিলিয়ান্ট অ্যাস্ট্রোনমার্স অফ দ্য ওয়ার্ল্ড। তো সেই তাদেরই মধ্যে একজন ছিলেন অ্যানি জাম্প ক্যানন, যিনি 2,25,300টা স্টারের স্পেকট্রা আলাদা আলাদা করে 2 বছরের মধ্যে মানে ম্যানুয়ালি চেক করেছিলেন। just imagine that pain, the way they have gone through. আমরা আজকে we are very fortunate যে আমরা আজকে এখানে বসে আছি। We can give a click in the computer and our code will run. কোডটা বানানো আমাদের কাজ অবশ্য। হ্যাঁ, বাট একবার ভেবে দেখো সেই সময়ের কথা,
2,25,300 স্পেক্ট্রা তার কাছে ছিল। তিনি 2 বছরের মধ্যে শি ওয়াজ এক্সট্রিমলি ফাস্ট অ্যান্ড ওয়ান্ডারফুল লেডি। তিনি নিজে ম্যানুয়ালি প্রত্যেকটা স্পেক্ট্রাকে চেক করে ধীরে ধীরে বুঝতে পেরেছিলেন যে ম্যাক্সিমাম মোর দ্যান 99% অফ দ্য স্টার্স ইন দ্য ইউনিভার্স বিলং টু 7 পার্টিকুলার স্পেক্ট্রাল ক্লাসেস অ্যাকর্ডিং টু দ্য ইন্টেন্সিটি অফ বামার এমিশন লাইটস। এগুলো আরো রিফাইন হয়েছে। বর্তমানে আমরা জানি সেই স্পেক্ট্রাল ক্লাসগুলো হচ্ছে বেসিক্যালি ইট টেলস অ্যাবাউট দ্য টেম্পারেচার, সারফেস টেম্পারেচার অফ দ্য স্টার্স। দ্য হটেস্ট স্পেক্ট্রাল টাইপ ইজ নোন অ্যাজ ও, এবং সেই ক্ষেত্রে ও বি এ এফ জি কে এম, এই যে স্টারগুলো, এই হচ্ছে মোটামুটি তাদের রেঞ্জ। একমাত্র সূর্যকে বাদ দিয়ে বাকি যে কোনো স্টারকেই তোমরা এখানে যা এক্সাম্পল দেখানো হচ্ছে তোমরা নেকেড আইতে দেখতে পাবে। সূর্যকে দয়া করে নেকেড আইতে দেখার চেষ্টা করো না, বা টেলিস্কোপ দিয়েও দেখলে উইথ প্রপার ফিল্টার প্রপার গাইডেন্স দেখলে তবেই ভালো, আদারওয়াইজ ইট উইল বি এক্সট্রিমলি ডেঞ্জারাস। বাকি এখানে সেই স্টারগুলি আমি বসিয়েছি যেগুলো খুব ইজিলি খালি চোখে শীতের আকাশে দেখা যায়, এক্সেপ্ট ভেগা। ভেগা হচ্ছে মোটামুটি গরম বা বর্ষার আকাশের তারা। তো এবার যদি আমি বলি, ইউ অল বেসিক্যালি দ্য পিপল হু আর স্টেইং হেয়ার, তোমরা জানো যে এই সিকোয়েন্সটাকে মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। এটাও দিয়েছিলেন এডওয়ার্ড পিকারি। ও বি এ ফাইন গার্ল, অ্যানিজম ক্যাননও দিয়েছিলেন। হ্যাঁ, উনি দিয়েছিলেন এটা। হ্যাঁ হ্যাঁ, গাইটা অ্যাড করেছিলেন। হ্যাঁ, ইয়েস ইয়েস। ও বি এ ফাইন গার্ল কিস মি, অর ও বি এ ফাইন গাই কিস মি। তার ফার্স্ট লেটার গুলো রিপ্রেজেন্টস দিস পার্টিকুলার স্পেকট্রাল সিকোয়েন্স। তো এটা তো 1900-এর সময়ের কথা বলছি। সেই এই ব্যাপারটার সাথে সাথে 1903-4 এজনার হার্টসপ্রুং, হেনরি লরেন্স রাসেল, এক্সিলেন্ট অ্যাস্ট্রোনমার্স ফ্রম আমেরিকা, সেপারেটলি তারা আরেকটা কাজ যেটা করলেন, তারা দেখেছিলেন, সো ইউ নো অল নো দিস হার্টসপ্রুং রাসেল ডায়াগ্রাম, যে যদি আমরা আমাদের জানা তারাগুলোর লিউমিনিসিটি অ্যান্ড টেম্পারেচার, মোটামুটি এটাকে যদি আমরা প্লট করি একটা ডায়াগ্রামে, তাহলে দ্যাট ডায়াগ্রামে আমাদের দেখিয়ে দেবে যে ম্যাক্সিমাম স্টার্স আর লোকেটেড ইন আ পার্টিকুলার রিজিয়ন, যাকে আমরা হাইড্রোজেন ফিউজিং রিজিয়ন বলি, অর্থাৎ মেন সিকোয়েন্স স্টার্স বা দোজ স্টার্স হুইচ আর ফিউজিং হাইড্রোজেন অ্যাট দেয়ার কোর। এছাড়াও কিছু কিছু এরিয়াস রয়েছে, জায়ান্ট, সুপার জায়ান্ট, হোয়াইট ড্বার্ফ, কিন্তু ম্যাক্সিমাম এরিয়াতে তখনকার দিনে দেখা যেত খুব কম তারা রয়েছে, বা বলতে গেলে প্রায় নেই। এর এই এইচআর ডায়াগ্রাম ডেফিনেটলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইন্টিফিক ডায়াগ্রাম এভার মেড ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড। Second is periodic table. So HR diagram has given more than 7,500 PhDs in till now in astronomy, and more than, I guess, more than 1 lakh postdocs and scientists around the world are using HR diagram. Star নিয়ে স্টাডি করলে HR diagram ইউজ করিনি, এটা হতেই পারে না। So this is the most scientifically most important diagram in the history of mankind. কিন্তু এখন আমাদের কাছে যখন স্পেসক্রাফটের ডেটা রয়েছে, তখন একটা সিম্পল ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে বোধহয় কোনো স্টার নেই। কেন নেই তার কারণ আমরা জানি না, এখানে কেন কোনো স্টার নেই। দিস ইজ আ ওয়ান্ডারফুল সিকোয়েন্স উইচ টেলস আস অলমোস্ট ইচ অ্যান্ড এভরি সেকেন্ড অফ আ লাইফ টাইম অফ আ স্টার, যদি আমরা স্টারটার কিছু বেসিক কোয়ান্টিটি জেনে তাকে এই এইচআর ডায়াগ্রামে প্লট করতে পারি। সো বেসিক্যালি আই উইল অলসো সে প্লিজ রিড অ্যাবাউট এইচআর ডায়াগ্রাম। তোমরা ডিটেলসে যদি এইচআর ডায়াগ্রামটা নিয়ে একটু পড়াশোনা করো তাহলে দেখতে পারবে কিভাবে একটা পুরো স্টারের কমপ্লিট ডিটেল লাইফ হিস্ট্রি উই ক্যান টেল জাস্ট বাই পুটিং ইট ইনসাইড দিস ডায়াগ্রাম। এবং কেন কেন এই জায়গায় আমি তারা দেখছি না, কেন এখানে তারা কম দেখছি, এখানে কেন কোনো তারা নেই, কেন কেন ওয়াই দেয়ার আর, এভরিথিং হ্যাজ আ মিনিং, এভরিথিং হ্যাজ রিজন। আই উইল নট গো ইনটু দিস ডিটেলস। তো এই ব্যাপারগুলো হওয়ার আগেই কিন্তু, এটা আমি বলছি 1920s বা 1910 এরকম সময়ের কথা, আরেকটা বেসিক স্টেপ, ভেরি ইম্পর্টেন্ট স্টেপ স্পেকট্রোস্কোপিতে যেটা হয়েছিল, সেটাও আমরা জানি কার্চফস লস। কার্চফ কি বললেন 1850s 1860s-এ, বুনসেন অ্যান্ড কার্চফ তাদের কাজের মাধ্যমে উঠে এলো যে, বিশেষত কার্চফ দেখিয়েছিলেন তিনটে সূত্র, যে আমি যদি একটা লাইট রেডিয়েশন, ইফ দেয়ার ইজ এ রেডিয়েশন উইচ ইজ কামিং আউট ফ্রম এনি হট সোর্স, এবং মাঝখানে আমি যদি একটা প্রিজম বা স্পেকট্রোস্কোপ রেখে দিই, তাহলে ন্যাচারালি লাইট উইল বি ডিসপার্সড, অ্যান্ড সেই লাইটকে আমি যদি স্ক্রিনে প্রজেক্ট করি, উই উইল গেট আ component colors of that light in a form of a spectrum which is known as continuum spectrum. এবার যদি একটু অন্যরকম হয়, যদি এই হট সোর্স থেকে লাইট বেরোচ্ছে এবং তারপরে কোনো গ্যাসিয়াস মিডিয়াম দিয়ে লাইট পাস করছে, সেই গ্যাসিয়াস মিডিয়ামটা যদি হটার হয়, হটার দ্যান দ্য সোর্স, তাহলে কি হবে? তাহলে উই উইল গেট এমিশন স্পেকট্রাম লাইক দিস। আর যদি কোল্ডার হয় তাহলে আমরা পাবো অ্যাবজর্পশন স্পেকট্রাম। সো বেসিক্যালি ইন কেস অফ আ স্টার, আমরা অলওয়েজ অল দ্য টাইম উই ক্যান এক্সপেক্ট টু সি অ্যাবজর্পশন স্পেকট্রাম। ওয়াই? বিকজ যদি আমরা সানের ক্ষেত্রে দেখি,
This is the law which is governing sun spectrum basically. যে at the center there is core around 1.5 crore degree Celsius temperature, সেখানে ফিউশন হচ্ছে, সো হট রেডিয়েশন, সেখান থেকে বেরোনোর পরে বাকি যে লেয়ার গুলো রেডিয়েটিভ জোন, কনভেকটিভ জোন, এগুলো দে আর অ্যাক্টিং লাইক কুলার গ্যাসিয়াস মিডিয়াম। তো সেখান দিয়ে যখন লাইট পাস করে ফটোস্ফিয়ারে আসছে, ফটোস্ফিয়ার ইজ দ্য প্লেস ফ্রম ওয়্যার উই ক্যান সি দ্যাট লাইট, অর্থাৎ লাইট বিকামস ট্রান্সপারেন্ট ফ্রম ফটোস্ফিয়ার অফ আ স্টার। এবার এই ফটোস্ফিয়ার, সানের ফটোস্ফিয়ার যেটা আমরা দেখতে পাই, সেখানে টেম্পারেচার অনেক কম, অ্যারাউন্ড 6000 কেলভিন। সেই জায়গা থেকে যখন লাইট আমাদের কাছে আসছে, সো দ্যাট লেয়ার ইজ অলসো অ্যাক্টিং লাইক আ কুলার মিডিয়াম। তাহলে সেই লেয়ারে যেসব এলিমেন্টস রয়েছে তাদের কোনো কোনো ইলেকট্রন হ্যাভিং প্রপার ট্রানজিশনাল টেম্পারেচার, তারা কিন্তু কিছু কিছু ইলেকট্রনগুলো ফ্রম লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে জাম্প করে চলে যেতে পারে, বিকজ ওই হট রেডিয়েশন পাস হচ্ছে। এবার তাহলে হট রেডিয়েশনের ওই পার্টিকুলার ফোটনগুলো যেগুলো মিস হয়ে গেল, সেগুলোকে আমি আর দেখতে পাবো না, সেই জায়গায় আমরা দেখবো কালো লাইট। So this is how, in case of a stellar spectra, or in case of a spectrum coming from any astronomical object, the spectral lines behave like the particular signature, exact signature, যে কোন পার্টিকুলার এলিমেন্ট এই পার্টিকুলার স্টারের ফটোস্ফিয়ারে রয়েছে, ইনসাইডে নয় কিন্তু ফটোস্ফিয়ারে, ফটোস্ফিয়ারে রয়েছে, এবং কতটা পরিমাণে রয়েছে এই সমস্ত কিছু আমরা বুঝতে পারি। এবার ইনসাইডকে দেখার মতন কোনো উপায় কি আমাদের আছে? আমরা তো জানি না যে স্টারের ভেতরে ফিউশন হচ্ছে কিনা। কি করে বললাম স্টারের ভেতরে ফিউশন হচ্ছে? আমরা এটাও জানি সূর্যের ভেতরে প্রত্যেক সেকেন্ডে 700 মিলিয়ন টনস অফ হাইড্রোজেন আর বার্নিং টু প্রডিউস অ্যারাউন্ড 695 মিলিয়ন টনস অফ হিলিয়াম। এই সংখ্যাটা আমরা বললাম কি করে? আমি কি বলতে পারবো তুমি পরের দিন বেঁচে থাকবে না মরে যাবে? সেটা বলতে পারছি না, কিন্তু যা দেখতে পাই না সেটা আমরা এত প্রিসাইসলি কি করে বলছি? So basically astronomy is a science যেখানে আমাদের কাছে হয়তো ক্লুজ ভেরি লিটল থাকে, বাট দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্লু, আমরা বলতে পারি। এবং এই কাজের জন্য নোবেল প্রাইজ এসছে ইন 2002, হ্যান্স বেতার থেকে 2002, মাসাতোশি কোশিবা, সোলার নিউট্রিনো প্রবলেম সলভে। হ্যাঁ, যে এমন কি কোনো কিছু আছে যেটা স্টারের কোর থেকে উইদাউট চেঞ্জিং ডাইরেক্ট আমাদের কাছে ছুটে বেরিয়ে আসে? সেই অবজেক্টগুলো বা সেই রেডিয়েশনকে যদি আমি ট্র্যাক করতে পারি, তবেই তো আমি বলতে পারবো যে স্টারের ভেতরে কি হচ্ছে, কোরে কি হচ্ছে, কতটা হাইড্রোজেন পুড়ছে। বাট ইনসাইড আ স্টারস কোর যা কিছু তৈরি হচ্ছে সবই তো হাই এনার্জিতে তৈরি হচ্ছে। তারপর ওই বছরের পর বছর র্যান্ডম মোশন হতে হতে যতক্ষণে সে ফটোস্ফিয়ারে পৌঁছচ্ছে, তার এনার্জি ফেনার্জি সব কমে ওই অরিজিনালিটিটা নষ্ট হয়ে গেছে, এক্সেপ্ট ওয়ান পার্টিকেল, অ্যান্ড দ্যাট পার্টিকেল ইজ নিউট্রিনস। সো বেসিক্যালি নিউট্রিনো এমন একটি পার্টিকেল যেটা প্রচুর পরিমাণে তৈরি হয়। আমরা যে এখন বসে আছি তো বলাই হয় যে আমরা, মানে আমাদের শরীর শুধু না, আমাদের বোধহয় এই একটা আঙুলের ভেতর দিয়েই কত ট্রিলিয়নস অফ নিউট্রিনোস প্রতি সেকেন্ডে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। তো এই নিউট্রিনো পার্টিকেলস কিন্তু একমাত্র পার্টিকেল যারা ওইখানে তৈরি হচ্ছে উইদাউট ইন্টারাক্টিং উইথ এনিথিং এলস, দে আর পাসিং থ্রু আর্থ অ্যান্ড আলটিমেটলি গোয়িং অ্যাওয়ে। বাট দেয়ার ইজ আ প্রবলেম। আমরা তার মানে ব্যাপারটা কি, যদি আমরা নিউট্রিনো পার্টিকেলকে ধরতে পারি, সূর্য থেকে আসা নিউট্রিনো পার্টিকেল, কতটা পরিমাণে পার্টিকেল আসছে, কিভাবে আসছে, কিরকম এনার্জি নিয়ে আসছে, তবেই আমরা বলতে পারবো যে সূর্যে কতটা পরিমাণ হাইড্রোজেন পুড়লে পরে ওটা তৈরি হতে পারে। বাট দেয়ার ইজ আ প্রবলেম, নিউট্রিনোস আর লাইক ঘোস্টস, তারা ইন্টারাক্ট করে না কারোর সাথে, কোথাও ধরা দেয় না। বাট সায়েন্টিস্টরা সেটাই করেছিল, জাস্ট দে ট্র্যাকড ঘোস্টস টু প্রুভ যে আমরা যে ফিজিক্সটা বলছি সেটা কারেক্ট কিনা, সেটা অ্যাবসলিউটলি কারেক্ট কিনা। স্টোরিটা তোমরা পড়তে পারো। হ্যাঁ, মানে এইসব স্টোরিগুলো হচ্ছে গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার স্টোরিজ ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান বিংস। যে কোনো শার্লক হোমস স্টোরি এদের কাছে বাচ্চা মনে হবে। হ্যাঁ, ব্যাপারটা এটা ট্রু স্টোরি। এবং যদি পড়তেও চাও আমি বলেও দিচ্ছি, জি শ্রীনিবাসনের দুটো বই আছে। জি শ্রীনিবাসন, এক্সিলেন্ট ফিজিসিস্ট, অ্যাস্ট্রোফিজিসিস্ট অফ ইন্ডিয়া, হোয়াট আর দ্য স্টার্স, ক্যান স্টার্স ফাইন্ড পিস, এই দুটো বই যদি তোমরা পড়ো, আই ক্যান ডেফিনেটলি গিভ ইউ অ্যান্ড vouch that you will start loving stars. Everybody will think I will work on stars. তো এই দুটো বইয়ের মধ্যে এই স্টোরিটা লেখা আছে। সো ইউ ক্যান রিড দিস, যে কি করে সেই অসম্ভবকে সম্ভব করেছিল 200 বছরের প্রচেষ্টায় মানুষ, কিছু বিজ্ঞানীরা, এবং সেটা সম্ভব হওয়ার পরে আলটিমেটলি নোবেল প্রাইজ এসেছিল। তো এই ব্যাপারগুলো আমরা মোটামুটি জানতাম, কিন্তু দ্য টেক অ্যাওয়ে পয়েন্ট টিল নাও ইজ, তার মানে আমরা যদি স্টারের স্পেকট্রা নিই, দেন উই উইল গেট অ্যাবজর্পশন স্পেকট্রা। ব্যাপারটা এই, তাই যদি হয়, তাহলে এবার যদি আমরা একটু যাই স্টারের স্পেকট্রা কিরকম দেখতে হয় সেটা দেখার জন্য, এই হচ্ছে হাউ স্টার স্পেকট্রা লুকস লাইক। বেসিক্যালি ফ্রম ও টাইপ টু এম টাইপ, দিস ইজ হাউ স্টার স্পেকট্রা লুকস লাইক, রিপ্রেজেন্টেটিভ স্পেকট্রা এগুলো।
এখানেও অনেক কিছু বলা যায়। এবং এই এই পার্টিকুলার সিকোয়েন্স দেখে এই এরকমই 2,25,000 স্টারের স্পেক্ট্রা দেখেই কিন্তু অ্যানিজাম ক্লাসিফিকেশন করেছিল। হ্যাঁ, এর থেকে অনেক খারাপ ছিল। এটা তো আমরা সুন্দর করে দেখাচ্ছি, ঝকঝকে তকতকে করে দেখাচ্ছি, কিন্তু যাই হোক, এটা দেখেই উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে দেয়ার ইজ আ ডিফারেন্স। এবং কেন ও দিয়ে শুরু হলো, অ্যাকচুয়ালি আগে কিন্তু তোমরা যদি তার আগের হিস্ট্রিটা পড়ো দেখবে তাহলে 15 রকমের স্পেকট্রাল টাইপ ছিল, এ থেকে শুরু করে 15 রকম। কিন্তু এ থেকে এটা আগে রাখবো না বিটাকে আগে রাখবো, একটা প্রপার সিকোয়েন্স ধরতে পারা, সেটা ইনি পেরেছিলেন। ইট ইজ এক্সট্রিমলি টাফ কোনো ন্যাচারাল ফেনোমেনা বা অবজেক্টকে ক্লাসিফাই করা 7টা ক্যাটাগরিতে, ইজ এক্সট্রিমলি টাফ। এক্সাম্পল, ধরো আমি যদি বলি ক্লাসিফাই ক্লোথস, কাপড় জামাকে ক্লাসিফাই করো, তো কত রকমের কাপড় জামা হবে পৃথিবী জুড়ে? জাস্ট থিঙ্ক। ধরো আমি যদি বলি 7 রকমের ক্লাসিফিকেশন দাও, উইচ উইল আলটিমেটলি টেক ওভার এভরিথিং। সে এটাই করে দেখিয়েছিল। ক্লাসিফাই পেন্স, ক্লাসিফাই পেন্সিলস, এনিথিং ইনটু 7 ক্যাটাগরিজ অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। দ্বিতীয় কথা, তোমরা যদি একটু ভালোভাবে এই স্পেকট্রাল সিকোয়েন্সটা দেখো, তাহলেও কিন্তু এগুলো সব হাইড্রোজেন লাইন্স। এখানে হাইড্রোজেন লাইন রয়েছে, এখানে হাইড্রোজেন লাইন রয়েছে, এগুলো হিলিয়াম লাইন্স। তাহলেও কিন্তু ইফ ইউ গো ডিপার ইনটু স্টেলার স্পেকট্রোস্কোপিক স্টাডি, তাহলে বুঝতে পারবে ইট ইজ নট সো ইজি। দেখো এখানেও আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন বা ভেরি স্ট্রং, এখানেও স্ট্রং, এখানে কমছে, আবার এখানেও কমছে। তাহলে কোনটা কে টাইপ, কোনটা ও টাইপ? So she was brilliant. They were extremely brilliant. There is a signature here only. এখানেই রয়ে গিয়েছে সেই সিগনেচার গুলো। হ্যাঁ, তো যদি হাইড্রোজেন তো এখানেও আছে, এখানেও আছে, এখানে নেই, আবার এখানেও নেই, তাহলে এটা ও টাইপ, এটা কেন কে টাইপ হলো? জাস্ট থিঙ্ক। এই ছবিটা তোমরা গুগলে পেয়ে যাবে, আর যদি মাথায় না আসে আমায় জিজ্ঞেস করো, আমি বলে দেবো। ব্যাপারটা এটাই। দে আর অ্যাকচুয়ালি অল ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট, উই আর নট ব্রিলিয়ান্ট লাইক দেম। আমার কাছে কিন্তু সেমই মনে হতো ওই সময় দেখলে, তাও অত বাজে স্পেকট্রা। So basically, we expect this kind of spectra from every type of stars. এবার আমি আসবো যে কিছু কিছু স্টার কিন্তু থাকে, বিশেষত বি টাইপ, মানে হট স্টার্স। বি টাইপের জেনারেল স্পেক্ট্রা এরকম দেখতে পাওয়ার কথা, অ্যাবজর্পশন লাইন সহ। কিন্তু আমরা কিন্তু কিছু কিছু স্পেক্ট্রা দেখতে পাই যেখানে আমরা অ্যাবজর্পশন লাইন পাই না। আমাদের অ্যাস্ট্রোনমারদের কাছে অ্যাট প্রেজেন্ট স্পেকট্রা ব্যাপারটা কিভাবে আসে, এইভাবে আসে না। এটা কিন্তু আগেকার দিনে আমরা এইভাবে পেতাম, অর্থাৎ একটা ফটোগ্রাফিক প্লেটের উপরে স্পেকট্রাটা নেওয়া হতো, আমরা দেখে বুঝতে পারতাম কোনটা কালো লাইন সেটা হচ্ছে অ্যাবজর্পশন, আর ব্রাইট লাইন হলেও আমরা বুঝবো সেটা হচ্ছে এমিশন। কিন্তু আমাদের কাছে স্পেকট্রা এখন আমরা পাই ডিজিটালি, অর্থাৎ ইট উইল বি কনভার্টেড থ্রু কম্পিউটার ইন্টু অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল। এবার এই যে কন্টিনিউম রয়েছে, সেই কন্টিনিউম থেকে যদি নিচে একটা ডিপ হয়, তাহলে সেটাকে আমরা অ্যাবজর্পশন লাইন হিসেবে চিহ্নিত করি। আর যদি ওপরে থাকে কোনো লাইন কন্টিনিউম থেকে, দ্যাট উইল বি অ্যান এমিশন লাইন। কিন্তু আমি বলেইছি যে স্টারের মাধ্যমে যদি আমরা পাই, এই হাইড্রোজেন, সমস্ত হাইড্রোজেন লাইন ফাইন সবই আসবে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাবজর্পশন। বাট দেয়ার ইজ আ ডিফারেন্স। কিছু কিছু স্টার কিন্তু এরকম পাওয়া গিয়েছে আকাশে, যাদের ক্ষেত্রে উল্টোটা হয়। সো দ্যাট বিকেম আ মিস্ট্রি। জেনারেলি স্টার শো অ্যাবজর্পশন লাইন্স, কিন্তু কিছু কিছু স্টার কিন্তু আছে যেখানে এটা এইচ আলফা লাইন, যেখানে কিন্তু এইচ আলফা বা হিলিয়াম লাইন্স বা হাইড্রোজেন লাইন্স বা ম্যাক্সিমাম এলিমেন্টাল লাইন্স আসবে হচ্ছে এমিশনে। কেন আসবে? দ্যাট বিকেম আ মিস্ট্রি, অ্যান্ড দ্যাট ওয়াজ আ এক্সিলেন্ট ডিসকভারি। 1866-এ তোমরা যদি ক্যাসিওপিয়া কনস্টেলেশন কখনো দেখে থাকো আকাশে, ওই ক্যাসিওপিয়ার এম এর মধ্যে বা ডাব্লুর মধ্যে যে মাঝখানের যে স্টারটা, গামা ক্যাসিওপি, বিখ্যাত স্টার। এই গামা ক্যাসিওপি স্পেক্ট্রা নিয়ে কাজ করতে করতে ফাদার অ্যাঞ্জেলো সেচ্চি, এক্সিলেন্ট স্পেকট্রোস্কোপিস্ট, তিনি 1866-এ এই পেপারটা লিখেছিলেন। 1867-এ যে এই পার্টিকুলার স্টারে এইচ বিটা লাইনটা তিনি এমিশনে দেখতে পেয়েছিলেন। প্রথমে মনে হয়েছিল ভুল করেছে, কিন্তু ফাদার সেচ্চি স্পেকট্রোস্কোপিতে ভুল করবে এটা মানা যায় না। হ্যাঁ, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো যাই হোক, তার কোনো উত্তর পাওয়া যায়নি। তাহলে এবার তাহলে ব্যাপারটা হয়ে গেল মিস্ট্রি। তাহলে আমরা এমন একটা সিস্টেম পাচ্ছি যে একটা স্টার রয়েছে সেই ফটোস্ফিয়ার থেকে, এবং এটা বি টাইপ স্টার, মানে পরে বোঝা গেছে যে এগুলো প্রচন্ড হট, তাদের যে ফটোস্ফিয়ারটা দ্যাট ইজ ভেরি হট। তো সেই ফটোস্ফিয়ার মোটামুটি 15,000 20,000 কেলভিন টেম্পারেচার, সেখান থেকে যখন রেডিয়েশন বেরোচ্ছে, তাহলে তার থেকেও বেশি কিছু হঠাৎ জিনিস বোধহয় সামনে রয়েছে। সেটা আর কি হতে পারে? এরকম তো কিছু হতে পারে না, কিন্তু সেই জিনিস আমরা দেখতে পাচ্ছি না, তবেই তো এই এমিশনটা অসম্ভব। তখনও অ্যাটমিক ফিজিক্স প্রপারলি ডেভেলপ হয়নি।
তখন আমরা রিকম্বিনেশন এফেক্ট ব্যাপারটা জানতাম না, রিকম্বিনেশন প্রসেস। তো যাই হোক, আমি আর হিস্ট্রিতে না গিয়ে 1930s প্রথম এই ব্যাখ্যাটা, এই এমিশন লাইন স্টার্স কি করে তৈরি হয় সেই ব্যাখ্যাটা দেওয়া সম্ভব হয়েছিল, এবং দিয়েছিলেন অটো স্ট্রফ। যদি এরা প্রত্যেকেই জিনিয়াস ব্যক্তি নিজের নিজের লাইনে। অটো স্ট্রফের ব্যাপারে যদি পড়ে দেখো, দেখাই বলাই হয় অ্যাস্ট্রোমতে স্ট্রফ ফ্যামিলি, পুরো ফ্যামিলিতে টপ লেভেল অ্যাস্ট্রোমাররাই ছিল, আর কিছু ছিল না। হ্যাঁ, স্ট্রফ ফ্যামিলি। তো এই অটো স্ট্রফ ম্যাক্সিমাম সেই সময়ের যুগে 1920s 30s বহু নানান ধরনের অ্যাস্ট্রোনমিক্যাল পাজেলস, যা প্রায় 50-100 বছর ধরে চলছে, তিনি একটা পেপার লিখে সলভ করে দিচ্ছেন। তিনি 1931-এ একটি পেপার লিখলেন, লিখে বোঝালেন, প্রপারলি বোঝাতে পেরেছিলেন যে দেখো, এরকম কিছু কিছু স্টার হতেই পারে, যে স্টারগুলো হতে পারে দে আর হট, বা তাদের সামনে একটা গ্যাসিয়াস ডিস্ক রয়েছে। এই গ্যাসিয়াস ডিস্ক যদি থাকে, তাহলে এই গ্যাসিয়াস ডিস্ক দিয়ে যখন রেডিয়েশন পাস করবে, দেয়ার ক্যান বি রিকম্বিনেশন এফেক্ট। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এমিশন লাইন দেখব, এবং সেটাই হয়, ইটস ট্রু, এটাই হয়, দেখা গেছে এটাই সত্য। অ্যাট প্রেজেন্ট এদেরকে এমিশন লাইন স্টার্স বলা হয়। দে আর রেয়ার কম্পেয়ার টু এনি স্যাম্পল অফ, তুমি যদি বি টাইপ স্টার্স নাও, 100টা বি টাইপ স্টারের স্পেক্ট্রা, তুমি হয়তো 15 বা 20টা এরকম এমিশন লাইন স্টার পাবে বি টাইপের মধ্যে। তো বেশিরভাগ এমিশন লাইন স্টার যারা হয়, তারা দেখা গেছে বি টাইপেই কেন্দ্রীভূত থাকে। বি টাইপ স্টারই এমিশন লাইন ম্যাক্সিমাম দেখাতে পারে, বা ওরকম গ্যাসিয়াস ডিস্ক দেখাতে পারে ম্যাক্সিমাম। কিছু কিছু ক্ষেত্রে এদিক ওদিক হতে পারে, ও টাইপ বা এ টাইপেও হয়, বাট ভেরি রেয়ারলি। এছাড়াও অন্যান্য অনেক ধরনের এরকম এমিশন লাইন স্টার হয়। একমাত্র এদের মধ্যে সব থেকে বেশিটাই হচ্ছে, যত রকমের এমিশন লাইন স্টার আছে তাদের মধ্যে মোর দেন 90%ই হচ্ছে বি টাইপ এমিশন লাইন স্টার্স, যাদেরকে আমরা ক্লাসিক্যাল বি স্টার্স বলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিভাবে তাহলে তারা তৈরি হলো। এমিশন লাইন্স উইল বি প্রডিউসড ফ্রম রিকম্বিনেশন অ্যাট দ্য ডিস্ক, এবং এই সারাউন্ডিং ডিস্কটা কিন্তু দে আর অরবিটিং ইন কেপলারিয়ান রোটেশন। এগুলো সব প্রমাণিত সত্য। আমি জাস্ট ডিটেলসে যাচ্ছি না। এবং এই ডিস্কটাকে তাহলে আমরা যদি স্টাডি করি, এই হচ্ছে আপাতত ডেফিনেশন, উইচ ইজ আ ভেরি নট আ প্রপার কংক্রিট ডেফিনেশন টিল নাও, যে এনি ম্যাসিভ মেন সিকোয়েন্স বি টাইপ স্টার যে একবার জীবনে বামান লাইন এমিশনে দেখিয়েছিল, তাদেরকে আমরা বি স্টার বলবো। কিন্তু সেটা অ্যাকচুয়ালি কিন্তু ওটা 1987-এর ডেফিনেশন। তো এই বছর আমার জন্ম হয়েছিল, এতদিনে ডেফিনেশন আর চেঞ্জ হয়নি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডেফিনেশন চেঞ্জ করার টাইম এসছে। আমরা বুঝতে পারছি যে দেয়ার আর সো মেনি থিংস, সো মেনি ক্রিটিক্যাল থিংস, যেটা হয়তো তখন জানা ছিল না, কিন্তু এখন আমাদেরকে কনসিডার করতে হবে। যে কোনো বি টাইপ স্টার, যে যার এমিশন লাইন আমি দেখতে পাচ্ছি বামার লাইন, হ্যাঁ, যে একটা মেন সিকোয়েন্স স্টার, তার মানে সেটা বি স্টার, সেটা নাও হতে পারে। হ্যাঁ, তার অন্যান্য ক্যারেক্টারাইজেশনও হতে পারে। তা আমি যদি একটু ডিটেলসে এবার যাই, যে এই যে বি স্টার, তাদের বেসিক প্রপার্টিস আমরা যা বুঝতে পেরেছি, অলদো এই সব প্রপার্টিস থেকে একটু এদিক ওদিক ডেভিয়েশন থাকে। অবশ্যই তারা ম্যাসিভ, তারা বি টাইপ মেন সিকোয়েন্স, কিন্তু কিছু বি স্টার থাকে তাদের রিভলিউশনারি ওয়াইজ তারা কিন্তু মেন সিকোয়েন্স থেকে বেরিয়ে যাচ্ছে। সো বেসিক্যালি নাথিং ইজ আ কংক্রিট ডেফিনেশন। তাদের লিউমিনিসিটি ক্লাস দেখা গেছে 3 থেকে 5-এর মধ্যেই হবে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই দেখা যায়। এবং মাস মোটামুটি ওই 3 গুণ বা 20 গুণ এরই মধ্যে থাকে। এর বেশিও আমরা পেয়েছি, যাদেরকে আমরা বি স্টার বলে মোটামুটি বুঝতে পেরেছি, রেডিয়াস এই। তবে কিছু কিছু জিনিস ভেরি, মানে ভেরি কংক্রিটলি আমরা ধরতে পেরেছি। মহাবিশ্বে যত যত অবজেক্ট রয়েছে, যত নন ডিজেনারেট অবজেক্টস রয়েছে, তাদের মধ্যে ফাস্টেস্ট রোটেটিং অবজেক্টস হচ্ছে এই ক্লাসিক্যাল বি স্টাররা। দে আর এক্সট্রিমলি র্যাপিডলি রোটেটিং। কিরকম রোটেশন, মানে আমাদের সূর্যের যদি সাথে কম্পেয়ার করি, সূর্যের রোটেশন রেট কিরকম, 10-20-10-15 কিলোমিটার পার সেকেন্ড যে কোনো জায়গায়। কিন্তু এদের রোটেশন স্পিড কিন্তু 300 কিলোমিটার পার সেকেন্ড, 250 কিলোমিটার পার সেকেন্ড, 400 কিলোমিটার পার সেকেন্ডও আমরা পেয়েছি বি স্টারের রোটেশন রেট, এক্সট্রিম রোটেটার্স। এবং ইয়েস, বেশিরভাগ তো আমরা যদি তার স্পেকট্রা নিই, তাহলে আমরা নানান রকম, অবভিয়াসলি বামার লাইন্স দেখবো, হাইড্রোজেন লাইন্স দেখবো, তারপরে আয়রন, অক্সিজেন 1, এগুলো খুব কমন লাইন্স। কিন্তু ভেরি রেয়ারলি আমরা হিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোও দেখতে পাই। নাইট্রোজেন 1 এরকম এমিশন লাইন্সও দেখতে আমরা পাই। আর যেহেতু এই যে ডিস্কটা, এই ডিস্কের বিশেষ কিছু প্রপার্টি, তার মধ্যে একটা দুটো বিশেষ প্রপার্টি। ফার্স্ট অফ অল, এটা গ্যাসিয়াস ডিস্ক, এর মধ্যে এক ফোঁটাও ডাস্ট নেই বলেই আমরা এখনো পর্যন্ত মনে করি। সেকেন্ড অফ অল, এই ডিস্কটা কেপলারিয়ান রোটেশনে তো আছেই, এই ডিস্কটা মহাবিশ্বের একমাত্র ডিক্রিশন ন্যাচারাল ডিস্ক। মানে কি, মানে আমরা যখনই কোনো ডিস্ক দেখবো, অ্যাস্ট্রোফিজিক্যাল ডিস্ক অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টে, সেই ডিস্ক ইজ বেসিক্যালি অ্যাক্রিশন ডিস্ক, দ্য অবজেক্ট ইজ অ্যাক্রিটিং ম্যাটার, সেইভাবে ডিস্কটা তৈরি হয়েছে। কিন্তু এটা কিন্তু সেটা নয়, এটা অ্যাক্রিশন হচ্ছে না,
এই ডিস্কটা ছড়িয়ে পড়ছে, ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে ডিস্কটা। অর্থাৎ কোনো না কোনো ভাবে এই স্টারের থেকেই ডিস্কটা তৈরি হচ্ছে, কোনো না কোনো ভাবে স্টারের থেকেই মেটেরিয়াল বেরিয়ে আসছে। এবং এই যে ডিক্রিশন ডিস্কটা, এই ডিস্কটা যেরকমই হোক না কেন, যেহেতু ডিক্রিশন ডিস্ক, যেহেতু ছড়িয়ে পড়ছে, এই কোনো কোনো বি স্টারের ক্ষেত্রে এই ডিস্কটা 100 বছরেরও বেশি সময় ধরে একদম সুন্দরভাবে থাকতে পারে। আবার কোনো কোনো বি স্টারের ক্ষেত্রে দুদিনের মধ্যে পুরো ডিস্কটা ভ্যানিশ হয়ে যেত। অর্থাৎ যদি আমরা বলি ট্রানজিয়েন্ট ফেনোমেনা, সুপারনোভা বা নোভা, এইগুলো বাদ দিলে পরে, এগুলো তো এক্সট্রিম ট্রানজিয়েন্স। যদি কোনো প্রপার সিস্টেমেটিক প্রসিডিওরাল সিস্টেমের মধ্যে ট্রানজিয়েন্ট ফেনোমেনা আমরা দেখার চেষ্টা করি অ্যাস্ট্রোফিজিক্সে, দেন বি স্টার শো দ্য মোস্ট এক্সট্রিম ট্রানজিয়েন্ট ফেনোমেনা। তাদের এই বিশাল ডিস্ক মোটামুটি আমরা যদি ধরি, তাহলে মোটামুটি 20, 30, 40 বা কিছু কিছু ক্ষেত্রে মোর দ্যান 50 টাইমস দ্য স্টেলার রেডিয়াস হচ্ছে এই ডিস্কটা। মানে মোটামুটি ধরো এটা বি টাইপ স্টার, প্লিজ ডোন্ট কম্পেয়ার দিস ডিস্ক উইথ প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক, সেগুলো বিশাল, ফিউ হান্ড্রেডস অফ AU অব্দি যেতে পারে। এটা কিন্তু সেরকম নয়। হুম, কতটা বড় হবে উই ক্যান ক্যালকুলেট। একটা বি টাইপ স্টার, তার যদি আমাদের সূর্যের হোয়াট ইজ দ্য রেডিয়াস, 7 লাখ কিলোমিটার। এবার আমি যদি বলি বি টাইপ স্টার B0, তাহলে তার মোটামুটি 20 লাখ কিলোমিটার রেডিয়াস বা 25 লাখ কিলোমিটার রেডিয়াস। তার 20 টাইমস যদি হয় তাহলে 5 ক্রোর, 40 টাইমস হলে 10 ক্রোর। 10 ক্রোর কিলোমিটার মানে আমাদের সূর্য আর পৃথিবীর ডিস্টেন্স কত? 15 ক্রোর। 15 ক্রোর মানে 1 AU নয়। হ্যাঁ, মানে এতটাই ছোট কম্পেয়ার টু অন্যান্য বড় বড় সব অ্যাক্রিশন ডিস্ক বা ইস থেকে তুলনায় কিন্তু এই ডিস্কগুলো অনেকটাই ছোট, ভেরি নিয়ার টু দ্য স্টার। সো বেসিক্যালি, বাট দিজ আর গ্যাসিয়াস ডিস্ক। স্টিল একটা 10 কোটি কিলোমিটার বা 15 কোটি কিলোমিটারের ডিস্ক দুদিনে কমপ্লিটলি ভ্যানিশ হয়ে যায়। আবার কোনো কোনো বি স্টারের ডিস্ক বছরের পর বছর উইদাউট এনি কাইন্ড অফ ডিসরাপশন টিকে থাকে। এটা হচ্ছে মোস্ট এক্সট্রিম কেস অফ এনি ন্যাচারাল মানে ট্রানজিয়েন্ট ফেনোমেনা শোন বাই এনি অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট। হ্যাঁ, এইবার আমরা আসবো ধীরে ধীরে বি স্টারই কেন হয় আস্তে আস্তে। সো বেসিক্যালি এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদেরকে এই বি স্টার স্টাডি করতে হবে, এবং এটা হচ্ছে একটা পার্টিকুলার বি স্টার, এই পার্টিকুলার নাম তার। যদি আমরা দেখি তাহলে সত্যি সত্যি দেখতে পাবো এখানে এমিশন লাইন রয়েছে। অবভিয়াসলি দ্য স্ট্রংগেস্ট উইল বি এইচ আলফা। এবং মনে রাখতে হবে, আমরা যখন স্পেকট্রাল সিকোয়েন্স দেখছি ও টাইপ থেকে এম টাইপ অবধি, আমরা কিন্তু দেখেছি যে ও টাইপ স্টারের ক্ষেত্রে ধীরে ধীরে এইচ আলফা বা বামার এমিশন ইন্টেন্সিটি কমে যায়। তার মানে কি এই যে ও টাইপ স্টারে হাইড্রোজেন কম আছে? তা কিন্তু নয়। এই পাজেলগুলো ছিল, বিশাল বড় পাজেল ছিল তখনকার দিনে, 100 বছর আগে। এই পাজেলটা সলভ করেছিলেন মেঘনাথ সাহা। জাস্ট রিড অ্যাবাউট ইট। মেঘনাথ সাহা একটা ইকুয়েশন দিয়ে সারা পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, যে এবং তোমরা হয়তো জানো কেউ কেউ, মেঘনাথ সাহা হচ্ছে এমন ব্রিলিয়েন্ট একজন পার্সন যিনি 6বার নোবেল নমিনেটেড হয়েছিলেন, কিন্তু পাননি। 6 টাইমস নোবেল নমিনেশন হয়েছিল। আমার মনে হয় না আমি মানে পৃথিবীর ইতিহাসে 6বার নোবেল নমিনেটেড হয়েছে এরকম আমি কাউকে জানি। গান্ধী 2বার, 2বার হয়েছিলেন। হ্যাঁ, তো যাই হোক, সেই সময় কিন্তু এটা বিশাল বড় পাজেল ছিল। ভেবে দেখো, একবার 1920s আগে যদি আমরা জন্মাতাম, আমাদের কাছে ওটা পাজেল থাকতো যে আমরা যখন সূর্যের স্পেকট্রা পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লাইন। তো মানুষের কাছে কোশ্চেন ছিল যে ওমা, তাহলে কি লক্ষ লক্ষ নতুন এলিমেন্ট আছে? তা আমরা খুঁজে পেয়েছি 60-70টা তখনকার দিনে। তাহলে আমাদের ফিজিক্স ভুল, কেমিস্ট্রি ভুল, বায়োলজি ভুল, না হলে এমন কিছু আছে যেটা আমরা বুঝতে পারছি না। সেকেন্ড কোশ্চেন, যে যদি যদি আমরা কিছু বুঝতে না পেরে থাকি, আমাদের ভুল হয়ে থাকে, ইটস ওকে। তাহলে আমরা যখন ও টাইপ স্টারের স্পেকট্রা পাচ্ছি আর এম টাইপ স্টারের স্পেকট্রা পাচ্ছি, বি টাইপ স্টারের পাচ্ছি, তাহলে হঠাৎ করে ও টাইপ স্টারের ক্ষেত্রে হাইড্রোজেন কম হয়ে গেল কেন? হ্যাঁ, বি টাইপে কেন বেশি হচ্ছে, এ টাইপে আরো বেশি হচ্ছে? সো হোয়াট ইজ দ্য কম্পোজিশন? অর্থাৎ নেচার কি ডিফারেন্টলি বিহেভ করছে, নাকি আমরা নেচারকে ধরতে পারছি না? আলটিমেটলি অল দিস পাজলস ওয়ার সলভড বাই সাহা বাই ওয়ান ইকুয়েশন, যে এগুলো কোনো কিছুই, তোমাদের সব ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সব ঠিক আছে। হ্যাঁ, আয়োনাইজেশন পোটেনশিয়াল ইজ ডিফারেন্ট, অর্থাৎ একটা পার্টিকুলার ট্রানজিশনের টেম্পারেচার পেলে তবেই একটা জায়গায় হাইড্রোজেনের বা এইচ আলফা লাইন পপুলেটেড বা বামার লাইন পপুলেটেড হতে পারে। দেখা গেছে বামার লাইন্স ক্যান বি হাইয়েস্ট পপুলেটেড অ্যাট 10,000 কেলভিন টেম্পারেচার। নাও দ্যাট 10,000 উইল বি করেসপন্ডিং টু এ টাইপ স্টার্স। যার ফলে তোমরা এ টাইপ স্টারের স্পেকট্রা যদি নিয়ে দেখো, তাহলে দেখবে হাইড্রোজেন লাইন সব থেকে ইন্টেন্স। কিন্তু ও টাইপে সেটা নেই, মানে এই নয় যে ইট ইজ
হাইড্রোজেন নেই। হ্যাঁ, তখনকার দিনে এটাও মনে করা হতো স্টারেদের কম্পোজিশন কি আয়রন দিয়ে তৈরি, ক্যালসিয়াম, আয়রন, হেভিয়ার এলিমেন্টস। সেটাও সলভ করেছিলেন একজন মহিলা, সিসিলিয়া পেন গাপোস্কিন, এক্সিলেন্ট রিসার্চার, যিনি দেখিয়েছিলেন যে না, এরকম নয় ব্যাপারটা। তো যাই হোক, এরকম মোটামুটি। হ্যাঁ, ইয়ে, ফার্স্ট সায়েন্স পিএইচডি বাই আ ফিমেল ফ্রম হার্ভার্ড। এবং তার পিএইচডি থিসিসকে এখন বলা হয় বেস্ট পিএইচডি থিসিস ইন অ্যাস্ট্রোনমি অফ অল টাইম। ব্যাপারটা এটাই। কিন্তু তখন তোমরা যদি পিএইচডি থিসিসটা তার দেখো, বোধহয় তার গাইড বলেছিলেন যে এমন মানে তুমি একটা স্টেটমেন্ট লেখো যে আমি যা রেজাল্ট পাচ্ছি আমি শুধু সেইটুকুই দেখাচ্ছি, এটা আমার কোনো কনক্লুশন নয়। এইভাবে তাকে লিখতে হয়েছিল, নাহলে পিএইচডি পেতেন না। যাই হোক, তো এই হচ্ছে বিই স্টার, মোটামুটি এরকম স্পেকটা দেখতে লাগে। কিন্তু এবার কোশ্চেনটা হচ্ছে, তাহলে বিই স্টার আমরা স্টাডি করবো কেন? কিছু কিছু তো আমি আলোচনা করেইছি। অবশ্যই দ্য মোস্ট ইম্পর্টেন্টলি, স্টার ডিস্ক ফিজিক্সকে যদি বুঝতে হয় একটু ইজিলি, দ্য বেস্ট ওয়ে ইজ টু স্টাডি বিই স্টার্স, বিকজ আমরা গ্রাউন্ড বেসড এবং স্পেস বেসড দু ধরনের ফেসিলিটিকে ইউজ করতে পারবো টু স্টাডি দিস পার্টিকুলার টাইপ অফ স্টার্স। দ্বিতীয় কথা, স্টারের সাথে ডিস্কের কানেকশন কি সেটা বোঝারও একটা উপায় হচ্ছে এই বিই স্টার। আচ্ছা, এবার তোমরা যদি বেসিক প্রপার্টিজ অফ স্টারসে যাও, তাহলে দেখবে ম্যাক্সিমাম প্রপার্টি সম্পর্কে আমাদের খুব ভালো ধারণাই রয়েছে, মোটামুটি গুড আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এক্সেপ্ট ওয়ান, দ্যাট ইজ রোটেশন অফ স্টার্স। তো যেহেতু এই বি স্টারগুলি হচ্ছে সব থেকে ফাস্টেস্ট রোটেটিং নন ডিজেনারেট অবজেক্টস, তাহলে এদেরকে স্টাডি করলে আমরা রোটেশন অফ স্টার নিয়েও কিন্তু আইডিয়া পেতে পারি। তৃতীয় কথা, আমি বলেছি যে ডিস্কটা ফরমেশন হচ্ছে বা ডিস্ক থাকে, ডিস্কটা ফরমেশন কি করে হয়? অবশ্যই মনে হতেই পারে, ন্যাচারালি তোমরা ফিজিক্সের স্টুডেন্ট, এটা ডেফিনেটলি তোমাদের মনে আসবে যে প্রচন্ড বেগে রোটেট হচ্ছে, তাহলে হয়তো ইকুয়েটোরিয়াল রিজিয়নে ম্যাটার বেরিয়ে আসার সক্ষম হচ্ছে। এটা পুরোপুরি সত্য কথাও নয়, আবার পুরোপুরি মিথ্যে কথাও নয়। হ্যাঁ, কিছু রিসার্চের মধ্যে এটা আগে মনেই করা হতো যে এত এত র্যাপিড রোটেশনের ফলে ম্যাটার ইজ বিং ইজেক্টেড আউট। কিন্তু বেসিক্যালি দেখা গেছে যে এই যে রোটেশন স্পিড অফ বি স্টার্স, দ্যাট ইজ অ্যারাউন্ড 90% অফ দ্য ক্রিটিক্যাল রোটেশন স্পিড। মানে এর থেকে আর একটু 10% বেশি হলে রোটেশন স্পিড এমন হয়ে যেত, সো দ্য স্টার উইল বি টর্ন অ্যাপার্ট ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স। কিন্তু সেই ফোর্স কিন্তু নেই, তাহলে ম্যাটারটা বেরিয়ে আসে কি করে? সো বেসিক্যালি হাউ দ্য ডিস্ক ইজ ফর্ম, সেটা একটা মিস্ট্রি। দিস ইজ দ্য বিগেস্ট মিস্ট্রি ইন বি স্টার্স। আমরা ডিস্ক দেখতে পাই, ডিস্ক হারিয়ে যায়, আবার ডিস্ক রিঅ্যাপিয়ার করে হঠাৎ করে উইদাউট এনি নোটিস। কিন্তু ডিস্ক ফর্মেশন মেকানিজম, যেটাকে বলা হয় বি ফেনোমেনা, উই ডোন্ট নো প্রিসাইসলি হাউ ইট ইজ ফর্ম। কিন্তু এটুকু আমরা বুঝি যে বেশ কিছু ফ্যাক্টর, এই র্যাপিড রোটেশন, নন রেডিয়াল পালসেশন, স্টেলার উইন্ড, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে ডিস্ক ইজ বিং ফর্ম বাই ইজেকশন অফ মেটেরিয়াল। এবং যেহেতু স্টার থেকেই মেটেরিয়াল বেরিয়ে এসে ডিস্কটা তৈরি হচ্ছে, সুতরাং ওখানে ডাস্ট থাকার কোনো সম্ভাবনাই নেই। বিকজ স্টেলার ফটোস্ফিয়ারে তো তুমি আর কার্বন পার্টিকেল পাবে না, সিলিকা পার্টিকেল পাবে না, সেখানে তো গ্যাসিয়াস প্লাজমা স্টেজে আছে। সেই গ্যাসটাই যদি তৈরি হয়, বেরিয়ে এসে ম্যাটার তৈরি করে ডিস্কটা, তাহলে ওখানে আমরা আর কোনোভাবেই কোনো ডাস্ট মেটেরিয়াল পাবো না। দ্বিতীয় কথা হচ্ছে, একটা বি টাইপ স্টার কি জন্ম থেকেই বি স্টারে পরিণত হয়ে যেতে পারে? মানে বি স্টার কি ইনবর্ন হয়, নাকি একটা বি টাইপ স্টার বিতে গিয়ে আবার ফিরে আসতে পারে? এরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি। অর্থাৎ রিভলিউশনারি স্ট্যাটাসটা কিরকম বি স্টারের, সেটাও কিন্তু আমরা জানি না। সো এরকমই বেশ কিছু, এটা আমি কয়েকটা উল্লেখ করলাম, বহু ধরনের ডিফিকাল্টিস রয়েছে। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে, যেহেতু বি স্টারের ডিস্ক হচ্ছে গ্যাস দিয়ে তৈরি। দেখো, এরকম কি কোনো সিস্টেম রয়েছে আমাদের পৃথিবীতে যেখানে আমরা গ্যাসকে এক্সট্রিম টেম্পারেচারে কনফাইন করে বছরের পর বছর ধরে স্টাডি করতে পারি? এটা সম্ভব নয়। গ্যাস উইল সামহাউ ডিসপার্স। কিন্তু একমাত্র ন্যাচারাল অবজেক্টস হচ্ছে এই বি স্টার, যেখানে গ্যাস পার্টিকেল বছরের পর বছর 10 কোটি কিলোমিটার জায়গা জুড়ে আরামে স্ট্যাটিক স্টেজে থাকতে পারে। সো টু আন্ডারস্ট্যান্ড হাউ গ্যাস পার্টিকেলস বিহেভ অ্যাট এক্সট্রিম টেম্পারেচার, দিস বি স্টার্স ইজ দ্য অনলি ন্যাচারাল লেভেল। এছাড়া সম্ভব নয়। এবার গ্যাস পার্টিকেল এক্সট্রিম টেম্পারেচারে রেখে তাদেরকে স্টাডি করার কি মাহাত্ম্য, সেটা তোমরা বুঝবে একটু পড়াশোনা করো। যদি এখান থেকে আমেরিকা উড়ে যেতে চাও 2 ঘন্টায়, তাহলে সেটা কিন্তু কখনোই লিকুইড ফুয়েল দিয়ে সম্ভব নয়, ইম্পসিবল। উই নিড গ্যাস ফুয়েল। আর সেক্ষেত্রে আমাদের গ্যাস পার্টিকেলকে এক্সট্রিম টেম্পারেচারে হিউজ অ্যামাউন্ট অফ টাইমের জন্য, 2 ঘন্টার জন্য অ্যাটলিস্ট কনফাইন্ড স্টেজে রাখতে হবে আইসোথার্মাল। আমরা আমাদের পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে এখনো পর্যন্ত সেটা করে উঠতে পারিনি, নট মোর দ্যান ইভেন 10 মিনিটস। কিন্তু আমরা জানি, উই হ্যাভ মোটিভেশন,
আমরা জানি নেচারে কিন্তু সেটা হয়, মানে এটা হয় না সেটা নয়। সো বি স্টার স্টাডিজে দিনের পর দিন অঘোষিতভাবেই ফান্ডিং বেড়ে চলেছে। ব্যাপারটা এটাই। এবং আইআইএ ইন ইন্ডিয়া ইট ইজ লেড বাই আইআইএ। হ্যাঁ, সো বেসিক্যালি ইয়েস, মানে অ্যাপোলো যখন মহাকাশে গিয়েছিল বা চাঁদে মাঠে ক্রিকেট খেলতে বা গলফ খেলতে গিয়েছিল অ্যাপোলো অ্যাস্ট্রোনটরা, আমরা কি পেয়েছিলাম, তো তার বিশাল ইতিহাস আছে আমরা কি কি পেয়েছিলাম। হ্যাঁ, ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম কারা কারা ইউজ করো না, কেউ হাত তুলবে। ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম ওয়াজ ডিসকভার্ড ফর অ্যাপোলো অ্যাস্ট্রোনটস, অ্যাপোলো 11-এর জন্য। এটা একটা এক্সাম্পল। অ্যাপোলো মিশনের জন্যই আমাদের লাইফ কতটা কমফোর্টেবল হয়েছে তার বিশাল লিস্ট রয়েছে, সেটা আর এখানে আলোচনা করছি না, সেটা তোমরা ধীরে ধীরে যে পড়ো। অ্যাস্ট্রোনমি ইজ ফ্যাসিনেটিং, এবং এমন রহস্য যে সবকিছু ফেক মনে হবে, মানে ক্রাইম পেট্রোল বাদ দিয়ে। হ্যাঁ, রিয়েলিটি ইজ সো ডেঞ্জারাস অ্যান্ড সো ফ্যাসিনেটিং। হ্যাঁ, ট্রুথ ইজ মাচ মাচ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। তো যাই হোক, এই ব্যাপারগুলো নিয়েই আমাদের ভাইনুবপ্পু অবজারভেটরিতে যেহেতু গ্রাউন্ড বেস ফ্যাসিলিটিস রয়েছে, সেখান থেকে স্টাডি অনেক আগে থেকেই শুরু হয়েছিল। একটা সময় ছিল 80s, কে কে ঘোষ। সো বেসিক্যালি ভাইনুবপ্পু অবজারভেটরি যেটা তৈরি হয়েছিল 1970s, অফিসিয়ালি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের আন্ডারে সে কাজ করতে শুরু করেছিল 71 থেকে। তো সেই সময় ভাইনুবাপ্পু, মানালি কালাত ভাইনুবাপ্পু ইজ দ্য ফাদার অফ মডার্ন অ্যাস্ট্রোনমি ইন ইন্ডিয়া, তিনি ছিলেন ডিরেক্টর। এবার তিনি তিনি যখন মারা গেলেন 1982-তে, তারপর থেকে প্রায় 15-16 বছর বাঙালি ডিরেক্টরই ছিলেন ওখানে। প্রথমে হচ্ছেন জগদীশ চন্দ্র ভট্টাচার্য, জেসি ভট্টাচার্য, তারপরে কে কে ঘোষ। তো এই কে কে ঘোষের আমলেই তোমরা দেখতে পাবে কে কে ঘোষের তরফ থেকেই শুরু হয়েছিল বি স্টার স্টাডিজ। তিনি কিন্তু খুব ভালো করে জানতেন যে বি স্টার স্টাডি করার একটা সুদূর ভবিষ্যতেও একটা অসম্ভব ইম্পর্টেন্স রয়েছে। অর্থাৎ আমরা যদি কন্টিনিউয়াসলি সেম বি স্টারকেও স্টাডি করে যাই, যে নলেজ আমরা পাবো একটা দিন ভবিষ্যতে মানুষকে এই নলেজ বিশালভাবে উপকার দেবে। তো এটা আমি সামান্যভাবে যতটুকু সম্ভব এখানে এক্সপ্লেন করলাম। আশা করি এবার তোমরা বুঝতে পারছো যে বিইস্টার স্টাডি বছরের পর বছর ধরে, 150 বছর ধরে বিইস্টার স্টাডি করে লাভ কি হবে। শুধু নেচারের রহস্য সলভ করা আর আমার আনন্দ পাওয়া তা নয়। হ্যাঁ, অনেক কিছুই আছে লাভ। আচ্ছা গৌরব, হ্যাঁ, তাহলে ওই কামালদের একটা টেলিস্কোপের নাম হচ্ছে ভৈরবাবু টেলিস্কোপ, হ্যাঁ, আরেকটার ভিভিটি, নাম হচ্ছে জেসি জেসি ভট্টাচার্য ভট্টাচার্য টেলিস্কোপ। 1.3 মিটারটা। হ্যাঁ, আর ওই 1 মিটার যেটা 40 ইঞ্চ যেটা, সেটা এখন অফিসিয়াল নাম দেওয়া আছে কার্ল জয়েস টেলিস্কোপ, সিজেডটি। কার্ল জয়েস, যেটা ওটা কার্ল জয়েস থেকেই কেনা। তো উনি, মানে তোমরা যদি এই সময়ের ঘোষের পেপার দেখো তাহলে দেখতে পাবে মোর দ্যান 50 রিসার্চ পেপারস আর দেয়ার, যেখানে উনি একা হাতে কন্টিনিউয়াস বি স্টার স্টাডি করে দিয়েছেন। কিন্তু সেটা ছিল মোটামুটি, মানে ইট ওয়াজ নট আন অফিসিয়ালি, ইট ওয়াজ নট আ গ্রুপ এফোর্ট। তিনি নিজে এই ব্যাপারে এক্সপার্ট ছিলেন। এবং কেউ কেউ হয়তো তোমরা নাম শুনে থাকবে বা ভবিষ্যতে এই অবজারভেটরির সাথে যুক্ত হলে বা এখানে গেলেও জানবে, আইআইএ তে এরকম অনেক সিনিয়র প্রফেসর রয়েছেন, যেরকম ডক্টর তুষার প্রভু। তো তুষার প্রভু পিএইচডির সময় তিনি ভাইনুবপ্পুর আন্ডারেই পিএইচডি করেছেন। তো ভাইনুবপ্পুর আন্ডারে পিএইচডির সময় তার একটা কাজ ছিল বি স্টার স্টাডি করা। হ্যাঁ, so যার ফলে দ্য ফার্স্ট রিসার্চ পেপার, যেটা এই বিখ্যাত 40 ইঞ্চ টেলিস্কোপ দিয়ে পাবলিশ হয়েছিল, সেটাও বি স্টার নিয়েই পাবলিশ হয়েছিল। আর লাস্ট রিসার্চ পেপার যেগুলো পাবলিশ হচ্ছে, আমরাই করছি, সেগুলো বি স্টার নিয়েই হচ্ছে। তো বি স্টার রিসার্চের একটা বিশাল বড় ইতিহাস ভারতে রয়েছে, বাট দ্যাট ওয়াজ নট সিস্টেমেটিক অ্যাট দ্যাট টাইম। মোটামুটি যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো বেসিক্যালি 7টা নতুন বি স্টারও ডিসকভারি হয়েছে ওই 1 মিটার টেলিস্কোপ দিয়ে, ঘোষই করেছিলেন। কিন্তু এরপরে একটা গ্যাপ ছিল, উনি 1997-এ নাসা চলে গিয়েছেন। এরপরে দেখা গিয়েছিল যে প্রায় একটা 20 বছর গ্যাপের পরে ভাবরা, আইআইএ, ওর পিএইচডির টাইমে ওরা মোটামুটি 9টা স্টারকে স্টাডি করেছিল বি স্টার। বাট দ্যাট ওয়াজ এ ভেরি সিম্পল স্টাডি। সিগনাস রিজিয়ানে 5টা ওপেন ক্লাস্টারের মধ্যে বি স্টার গুলো ছিল, তারা একটা সিম্পল স্টাডি করেছিল। বাই সামহাউ দিস পার্টিকুলার স্টাডি, এটা একটা যেন বিশাল মোটিভেটিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, যে সেই সময় কয়েকজন আইআইএ প্রফেসর, যেরকম ডক্টর অন্নপূর্ণি সুব্রমণিয়াম, যিনি এক প্রেজেন্ট ডিরেক্টর, হ্যাঁ, ঈশ্বর রেড্ডি, এরকম কিছু সিনিয়র প্রফেসররা তখনকার দিনে এই ব্যাপারটার পরে দে বিকেম ভেরি মাচ ইন্টারেস্টেড যে আমরা কিন্তু বি স্টার স্টাডি, আমাদের কাছে সেই অপরচুনিটিস রয়েছে, উই ক্যান স্টার্ট দ্যাট। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং অফ দ্য নেক্সট জেনারেশন অফ গ্রুপ ওয়াইজ স্টাডি। এবং সেক্ষেত্রে সি আইআইএ বেসিক্যালি ইজ, হোয়াট ইজ আইআইএ? তোমরা যদি দেখো, আইআইএ ইজ এ রিসার্চ ইনস্টিটিউট। সেখানে আমাদের কাছে কিন্তু ইউনিভার্সিটির মতন প্রচুর পরিমাণে স্টুডেন্ট নেই। হ্যাঁ, মানে যেসব স্টুডেন্টরা আসছে তারা পিএইচডির জন্যই আসছে, বা ইন্টিগ্রেটেড এমটেক পিএইচডির জন্যই আসছে, সেই সংখ্যাটা কিন্তু কম।
মেবি 5-6 পার ইয়ার, 10। তাহলে আমাদের দরকার কি, উই নিড কোলাবোরেশন উইথ ইউনিভার্সিটিজ, যেটা আইআইএ যে ব্যাঙ্গালোরে থাকাকালীন তো তারা শুরু করেই ছিল আগে থেকে, এখনো তারা এগিয়ে চলেছে এই ব্যাপারটা নিয়ে। এই একই কাজ আই ফিল এনি পার্টিকুলার ইনস্টিটিউট লাইক দিস, আইআইএ, আইউকা, পিআরএল, এই এরা প্রত্যেকে এটা চায়। কারণ আমাদের কাছে যখন স্টুডেন্টরা আসবে তারা পার্টিকুলারলি পিএইচডি বা ইন্টিগ্রেটেড এমটেক পিএইচডিতেই আসছে, বাট ফর ফিজিক্সে যারা এমএসসি করছে বা বিএসসি করছে, সেই বেসটা তো আমাদের কাছে নেই। তো সেখানে এক একটা ব্যাচে হয়তো 10, 15, 20 জন, 30 জন, 50 জন করে স্টুডেন্ট রয়েছে। সো হোয়াট অ্যাবাউট প্রজেক্টস? সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট, গ্র্যাজুয়ালি দিস আইডিয়া গ্র্যাজুয়ালি স্টার্টেড। হ্যাঁ, তখন আমার জন্মও হতে হয়নি, কিন্তু এই আইডিয়া স্টার্টেড। সো বেসিক্যালি তাদের এরকম নানান জায়গায় অবজারভেটরি তো রয়েছে। এই হচ্ছে কাভালুর অবজারভেটরি। অ্যান্ড যদি তোমরা অবজারভেটরিটা সম্পর্কে একটু পড়তে চাও, তাহলে এখানে এই পার্টিকুলার আর্টিকেলটা পড়তে পারো, অ্যাবাউট দ্য হিস্ট্রি। আর যদি তোমরা এই অবজারভেটরি ভিজিট করতে চাও, তাহলে স্যার ম্যামকে বলো। Already we have a very fine relation with Presidency University now, and anybody from any university, any school, any college, they can visit the observatory free of cost, proper permission সহ। সো ইউ ক্যান ভিজিট। আমি আসবো কিভাবে তোমরা আমাদের সাথে যুক্ত, আমরা প্রেসিডেন্সির সাথে। তো এই হচ্ছে নানান টেলিস্কোপ। এইটা হচ্ছে জেসি ভট্টাচার্য টেলিস্কোপ, 48 ইঞ্চ এর ডায়ামিটার। হ্যাঁ, এই হচ্ছে 40 ইঞ্চ বা 1 মিটার টেলিস্কোপ, যা দিয়ে ইউরেনাসের রিং কনফার্মেশন হয়েছিল। এই হচ্ছে ভিভিটি, যদি আমরা একটু কাছে যাই, তাহলে এই হচ্ছে 2.3 মিটার বা 93 ইঞ্চ ভাইনুবাপু টেলিস্কোপ। 6 তলার উপরে এই দেখো নিচে মানুষরা দাঁড়িয়ে আছে। সো ইটস আ হিউজ স্ট্রাকচার। দিস ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিজিনাস টেলিস্কোপ অফ ইন্ডিয়া। হ্যাঁ, শুধু মিরারটা বাদ দিয়ে, মেন মিরারটা বাদ দিয়ে, এই বিল্ডিং ডিজাইন থেকে শুরু করে, আইডিয়া থেকে শুরু করে, টেলিস্কোপ ডিজাইন থেকে শুরু করে সব ইন্ডিয়ায় হয়েছিল। আর এই বিল্ডিং ডিজাইনটা সম্পূর্ণরূপে ফ্রিতে করে দিয়েছিল টাটা কনসালটেন্সি ইঞ্জিনিয়ার্স। তখন টিসিএস ছিল না, টিসিই ছিল। হ্যাঁ স্যার, 1980s, 86-এ ইনঅপারেটেড হয়েছে। সো এইটা সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে টাটাদের তৈরি প্রথম প্রজেক্ট ইন্ডিয়াতে। হ্যাঁ, টাটাদের ফার্স্ট সিভিল ইঞ্জিনিয়ারিং সাকসেসফুল প্রজেক্ট। এবং যদি তোমরা যাও, দ্য অ্যামেজিং পার্ট ইজ, দেখো যখন আমরা এই 3 তলায় উঠছি, 4th ফ্লোরে উঠছি, তখন কিন্তু আলো জ্বললে চলবে না, বিকজ অপটিক্যালি আমরা স্কাই দেখছি। তুমি যদি আলো জ্বালাও তাহলে তো হবে না। হ্যাঁ, তো এখানে মানে অলরেডি সেন্ট জেভিয়ার্স এর স্টুডেন্টসরা বসে রয়েছে, ওদের সাথে আমাদের টাই আপ এই বছর থেকেই তৈরি হয়েছে, যে ওদের এমএসসি অ্যাস্ট্রোফিজিক্সের পুরো 2-3 উইকসের অ্যাস্ট্রোনমি ল্যাব সেকশনটা আমাদের অবজারভেটরিতে থেকেই করতে হবে। তো ওরা ওখানে গিয়েছে। At present, they will be joining most probably all of them will be joining with IIA for projects after their MSc. তো এবার এটা ওরা দেখে এসছে। তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা এখানে 4th ফ্লোরে যখন উঠবে লিফটে, দেখবে 4th ফ্লোর, 3rd থেকে 4th ফ্লোরে যখন লিফট উঠছে, তখন অটোমেটিক্যালি সেন্সার রয়েছে লিফটের, মানে এই লাইট অফ হয়ে যাবে। এই সেন্সারটা ওয়াজ দ্য ফার্স্ট ইলেকট্রনিক সেন্সার ডিভাইসড বাই টাটা ইন ইন্ডিয়া ইন 1980s। কোনো প্রবলেম হয়নি। তোমাদের অ্যাপেল মোবাইল আর অ্যাপেল ল্যাপটপ কিন্তু 3 বছর বাদে বাদে চেঞ্জ করতে হবে। আমাদেরটাও তাই, মানে অ্যাপেলের জন্য বলছি না। হ্যাঁ, তো এক প্রেজেন্টের সাথে আগেকার দিনের এই হচ্ছে তফাৎ। হ্যাঁ, 40 বছরে একবারও চেঞ্জ করতে হয়নি, এখনো দ্যাট সেন্সর ইজ ওয়ার্কিং। আর এই বিল্ডিংও কিছু হয়নি, এখনো ইট ইজ ফাইনলি ওয়ার্কিং। টেলিস্কোপের ডিজাইন অ্যান্ড এভরিথিং ওয়াজ মেড বাই ওয়ালচাঁদ নগর কোম্পানি অ্যাট পুনা। তো এই হচ্ছে ব্যাপার। এবার যখন আমরা বিই স্টার নিয়ে যখন ধীরে ধীরে আমরা জয়েন করা শুরু করলাম, তখন আমরা দেখতে পেরেছিলাম যে একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা অলরেডি কালেক্টেড হয়ে গিয়েছে। সো এই এই সময়টা 2007-এর পর থেকে, 8 থেকে, মেইনলি লেড বাই অন্নপূর্ণী সুব্রমণিয়াম, মহেশ্বর গোপীনাথন, ঈশ্বর রেড্ডি, গজেন্দ্র পান্ডে। এরা এক একজন এক এক এরিয়াতে কাজ করে না হয়তো, বাট উইথ দেয়ার এফোর্ট হিউজ অ্যামাউন্ট অফ বিই স্টারের ডেটা কালেক্ট করা শুরু হয়েছিল ইউজিং অপটিক্যাল টেলিস্কোপস। এই কাভালুরের ডেটা, এইচসিটি দিয়ে ডেটা, আইআইএ ফ্যাসিলিটিসকে ইউজ করে ডেটা কালেকশন হওয়ার পরে, শুরু হওয়ার পরে কিছু কাজের জন্য অলরেডি একটা টিম, 2-3 জনের টিম তারা কাজ করেছিলেন। অ্যান্ড দে বেসিক্যালি, ফর্চুনেটলি, দে অল জয়েন্ট ক্রাইস্ট ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর অ্যাজ প্রফেসর্স, or already were a professor. So like Dr. Paul Katie, Blesson Matthew. So basically they all joined IA, means either they were there or they joined Christ University as professors. And more fortunately 2017-এ আমি যখন জুন মাসে এমফিলে জয়েন করলাম ফর ক্রাইস্ট ইউনিভার্সিটি, আমি জুন মাসে জয়েন করলাম, আমার 15 দিন বাদে ডক্টর ব্লেসন মাথিউ জয়েন দ্য সেম ইউনিভার্সিটি অ্যাজ এ প্রফেসর। So that is the starting phase of India's second generation, or particularly group wise
collaborative study of BE stars in modern times. এবং আমাদেরকে বলাই হয়েছিল যে see we want to increase this, আমাদের কাছে প্রচুর ডেটা অলরেডি রয়েছে and we want to take more and more amount of data. So basically you people gradually start leading Indian BE star study area. So the senior people like Mahesh sir and they are busy. তার একটা টাইম অবধি আমাদেরকে অবশ্যই সাহায্য করে বুঝিয়েছেন, শিখিয়েছেন অন্নপূর্ণি ম্যাডাম, কিন্তু নাও ইউ টেক দ্য ব্যাটন. So Blesan Mathu, Paul sir, me, and some of the very few 2-3 project students at that time, 2017 onwards, we started into this journey. Definitely it was a fascinating journey. আমরা প্রথম দিকে বেশ কিছু কাজ আগে হয়ে গিয়েছিল, কিন্তু অনেক কাজ বাকি পড়েছিল. ওয়ান ওয়ার্ক ওয়াজ দিস, আমি দুটো ওয়ার্ককেই শুধু হাইলাইট করব. একটা ছিল 115টা BE স্টারের একটা বিশাল BE স্টার ক্যাটালগ থেকে 115টা BE স্টারের ডেটা নেওয়া অলরেডি হয়ে গিয়েছে HCT দিয়ে, মানে হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ স্পেকট্রা. কিন্তু ব্যাপারটা হচ্ছে, মেবি আই ক্যান টেক অ্যানাদার 5 মিনিটস. ওকে, সো ব্যাপারটা হচ্ছে সেটা তো ডেটা তো নেওয়া হয়ে গিয়েছে, but there was no one to study it. So that became my MPhil cum PhD project, because it took around 1.5 years of time for me to understand BE star physics. So I am not a brilliant, but I love this, doing this. So ultimately we observed it, when this observation was done, HCT থেকে observation এর একটা সুবিধা হচ্ছে তুমি কমপ্লিট অপটিক্যাল রেঞ্জেই ডেটাটা পাবে, 3800 থেকে 9000 angstrom, কিন্তু একবারে পাবে না, তোমাকে ভাগে ভাগে ডেটাটা নিতে হবে, পার্টিকুলার সেটিং ইউজ করে করে, গ্রিসম সেটিং বলা হয়. তো মোটামুটি নিয়ার সাইমেলটেনিয়াস ডেটা তুমি পাবে 3800 থেকে 9000 angstrom, মোটামুটি পুরো অপটিক্যাল রেঞ্জটাই তুমি পেয়ে যাবে. অ্যাস্ট্রোনমিতে রিমেম্বার, আমরা আমাদের চোখে হয়তো 4000 থেকে 7000 angstromকে আমরা বলি অপটিক্যাল, বাট অ্যাস্ট্রোনমিতে কিন্তু 3800 থেকে 10000 angstromকে অপটিক্যাল বলা হয়. অর্থাৎ হোয়াট সিসিডি ক্যান সি, সিসিডি ক্যামেরার যে দৃষ্টি সেইটাকে অ্যাস্ট্রোনমিতে অপটিক্যাল রেঞ্জ বলা হয়. তো এই ডেটাটা যখন আমাদের হাতে এলো, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে ওকে, এর আগে বহু কাজ হয়ে গিয়েছে, 150 বছরে প্রচুর কাজ হয়েছে BE স্টারে, কিন্তু যেহেতু আমরা বলছি এখনো প্রচুর কাজ বাকি রয়ে গিয়েছে. সো উই স্টার্টেড ফোকাসিং অন পার্টিকুলার সাম অ্যাসপেক্টস. আমি দুটো অ্যাসপেক্ট দেখাচ্ছি. প্রথম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস. স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের প্রথম যদি ছোট্ট করেই বলি, যেরকম প্রথম যে কাজটা আমরা করেছিলাম 2 দিন সময় লেগেছে ওই কাজটা শেষ হতো, সেটা হচ্ছে এই, যদি তুমি যে কোনো একটা স্যাম্পল অফ BE স্টারকে স্পেকট্রাল টাইপ অনুযায়ী মানে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করো বা ডিস্ট্রিবিউশনটা দেখো, তাহলে দেখতে পাবে যে আর্লি স্পেকট্রাল টাইপ B1 B2-তে সব থেকে বেশি পরিমাণে BE স্টার দেখা যায়. আবার বড় স্যাম্পল যদি 100-150 স্টারের স্যাম্পল, 50টা স্টারের স্যাম্পলও যদি হয়, তাহলে দেখা যায় আবার ওই B7 B8 এরকম জায়গায় গিয়ে আরেকটা পিক আছে. তার মানে ব্যাপারটা কি এরকম যে BE স্টারেরা ওই B1 B2-তে আর B7 B8-এই বেশি হয়. এটার জন্য অনেক স্টাডি কম্পেয়ার করে দেখা গেছে যে এটা কিন্তু কোনো বায়াস নয়, এটা আমাদের সিলেকশন বায়াস নয়, কিন্তু যে আমরা একটা ক্যাটালগ থেকে যে কটা স্টার HCT অবজার্ভ করতে পেরেছি সে কটা ডেটা নিয়েছি. সো ইট ক্যান বি থট যাচ্ছে আমাদের সিলেকশনের মধ্যে বায়াস রয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়. মানে ক্লাস্টারে, নন ক্লাস্টারে, ফিল্ডে, ম্যাজেলেনিক ক্লাউড গ্যালাক্সিতে, নানান জায়গায় নানান সময় এই স্টাডিটা যখন করা হয়েছে, নাম্বার অফ স্টার্স বেশি করে কম করে, হ্যাঁ, দেখা গেছে এই সিমিলার রেজাল্ট আসছে. এখানে আমি কিছু হাইলাইট করেছি, যেরকম সিমিলার এই যে ট্রেন্ডটা আসছে, গ্র্যাজুয়ালি উই আন্ডারস্টুড যে এটা কিন্তু মোস্ট প্রবাবলি কোনো সিলেকশন বায়াস নয়. অ্যাট প্রেজেন্ট এটা 2021-এ পাবলিশ হয়ে গেছে. অ্যাট প্রেজেন্ট আমাদের কাছে আরো হিউজ অ্যামাউন্ট অফ ডেটা রয়েছে, অ্যান্ড উই আর ওয়াচিং দ্য সেম ট্রেন্ড ইউজিং লামাস ফেসিলিটি বা অন্যান্য ফেসিলিটিস. তো সেখানে হাজার হাজার স্টারের ডেটা রয়েছে, বাট ক্যারেক্টারাইজেশন ইজ আ চ্যালেঞ্জ, বাট ঠিক আছে. বাট স্টিল উই আর গেটিং, অ্যাজ উই আর ইনক্রিজিং দ্য ডেটা, the similar kind of trend is showing it. We are watching the similar trend. So basically, why this bimodal structure is there in spectral type distribution? B1 B2, হ্যাঁ bimodal তো বটেই. দেখো এইখানে একটা 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 পার্টিকুলার মোডে পিক আসছে, আবার এখানে একটা পার্টিকুলার মোডে পিক আসছে. কোনো কোনো ক্ষেত্রে এটা একটু এদিক ওদিক শিফট হতে পারে, বাট দেয়ার আর bimodal distribution অলওয়েজ. তাহলে why? We don't know. We have to go very detail into physics maybe to solve it. এটা ঠিক অবজারভেশনের অ্যাসপেক্ট নয় যে আমি অবজারভেশন করি ব্যাপারটা বুঝে যাবো. So that means something very deep is playing inside the physics of those BE stars, which we need to understand. তার মানে দেখো 150 বছরে প্রথম যে কাজটা আমরা 2 মিনিটে করেছিলাম বা 2 দিনে করেছিলাম, তাতেই বোঝা গিয়েছিল যে 150 বছর ধরে স্টাডি হলেও we need further studies of BE stars. এবার একটা
ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আমি দেখাই উইদাউট এক্সপ্লেনিং, জাস্ট শোই। যদি তোমরা বি স্টারে বা অন্যান্য অন্যান্য স্টারেও এটা দেখতে পাবে যদি এমিশন লাইন দেখো। যদি তোমরা বি স্টারের এমিশন লাইনগুলো দেখো, এটা এইচ আলফা এমিশন লাইন, এইচ আলফা এটা তো অ্যাবজর্পশনে আছে। যদি ধরো আমরা এইচ আলফাটাকে অ্যাবজর্পশনেই দেখতে পাই বি স্টার, তাহলে কিন্তু আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার বুঝতে পারি। তার মানে সামনে ওই ডিস্কটা নেই, তাই তো? হ্যাঁ, যদি সামনে যদি বি স্টারের যদি ডিস্কটা নাই থাকে, তাহলে তো আমরা নর্মাল বি টাইপ স্টারের যেরকম অ্যাবজর্পশন স্পেক্ট্রা হয় সেটাই দেখবো। সো বেসিক্যালি আমরা যদি এইচ আলফা লাইনটাকে কন্টিনিউয়াসলি মনিটর করতে থাকি একটা বি স্টারের, তাহলে কোনোদিন যদি এই ডিস্কটা ভ্যানিশ হয় সেটা আমরা ধরতে পারি। So that is why continuous monitoring is also important in case of B star study তো বটেই, in case of optical astronomy। তোমরা যারা অ্যান্ড্রিয়া গেজের নাম শুনেছো, নোবেল পেয়েছিলেন 2019 সালে, 16 বছর ধরে 5টা না 10টা স্টারকে স্টাডি করেছিলেন। 16 বছর ধরে, এবং কোনো ছোট টেলিস্কোপ দিয়ে না, বড় টেলিস্কোপ দিয়ে, রীতিমতো ইম্পর্টেন্ট টেলিস্কোপ দিয়ে। সো বেসিক্যালি দেয়ার আর ইনস্ট্যান্সেস, আমরা হয়তো উই নো আমাদের দেশে যে কটা অপটিক্যাল টেলিস্কোপ আছে, মোস্ট অফ দেম আর এক্সট্রিমলি বিজি। মানে তুমি যদি বলো আমি 10 দিন ধরে প্রত্যেক বছর বা প্রত্যেকটা সাইকেলে 40 দিন করে আমি 20 বছর ধরে স্টাডি করে যেতে চাই, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট টাইম। But since we have some particular telescopes like 1 meter telescope, which is devoted nowadays for continuous monitoring survey, so then we can do it. কিন্তু তুমি যদি এইচসিটি কে আমি যদি বলি প্রপোজাল দিয়ে যে আমি 40 দিন টাইম চাই 4 মাসের মধ্যে এবং 20 বছর ধরে টাইম চাই, then you will not get that time because it is over subscribed. So যুক্তিযুক্ত সেটাও, কিন্তু তার সাথে সাথে এই স্টাডি আর ওই নোবেল প্রাইজ আমাদের দেখিয়ে দিয়েছিল যে অপটিক্যাল অ্যাস্ট্রোনমিতে কন্টিনিউয়াস ধৈর্য ধরে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে স্টাডি করে যাওয়া একই অবজেক্টকে ইট ইজ ইম্পর্টেন্ট। নোবেল প্রাইজ এসছে তার জন্য। অ্যানাদার এক্সাম্পল, জাস্ট দেখো আমাদের কাছে 1.3 মিটার জেসিবিটি টেলিস্কোপ রয়েছে। সিমিলার স্পেসিফিকেশনের আরেকটা টেলিস্কোপ রয়েছে বিদেশে, OGLE, ওগেল, ওগেল টেলিস্কোপ। জাস্ট সি দ্য গুগল, সি হোয়াট ইজ দিস মিনস আউটপুট। মোর দ্যান 400 রিসার্চ পেপার্স, ব্রাউন ডোয়ার্ফ ডিসকভারি থেকে শুরু করে বিশাল বিশাল কাজ করেছে। সো ইফ উই ক্যান গো অন ডুইং ইট, দেন উই ক্যান ডু ব্রিলিয়েন্ট ওয়ার্কস। কিন্তু ওই ধৈর্যটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের দরকার বেসিক্যালি। এবারে এই এইচ আলফা লাইনটা যদি এমিশনে থাকে, তাহলে দেখো এমিশনেও এইচ আলফা লাইনটা কিন্তু নানান রকমের হতে পারে, অর্থাৎ শেপটা কিন্তু নানান রকম হতে পারে। এখানে যেন মনে হচ্ছে এটা ভেঙে যাচ্ছে, হ্যাঁ, এখানে যেন অন্যভাবে এসছে, মানে অ্যাবজর্পশনের মধ্যে থেকে উঠে এসছে এমিশন, এরকম। আবার ডবল পিক হতে পারে, অর্থাৎ এই এই লাইনটাই দুটো পিকে ভেঙে গিয়েছে। নানান রকম শেপ বা প্রোফাইল হতে পারে এইচ আলফা। এই ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা স্টাডি করা শুরু করেছি, একটু যখন আরো তোমরা যদি এই পেপারটায় যাও ডিটেলসে পড়বে, বা আমার পিএইচডি থিসিসে যদি ফার্দার ইন্টারেস্টেড হও, যদি ডিটেলসে পড়ো, তাহলে দেখতে পাবে যে আমরা ভেরি কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছিলাম, বুঝতে পেরেছিলাম ধীরে ধীরে। ইট টুক অ্যারাউন্ড 4 ইয়ার্স টাইম, ওই জন্যই 4 বছর লেগেছে পিএইচডি শেষ হতে। যদি এই পার্টটা আমরা না টাচ করতাম, তাহলে 2 বছরই পিএইচডি শেষ হয়ে যেত। বাট সেটা হয়নি বিকজ অফ ফর স্টাডিং ক্যালসিয়াম এমিশন লাইনস। দেখো দেয়ার আর সো মেনি মিস্ট্রিজ ওয়েন উই সে আমরা এমিশন লাইন দেখতে পাচ্ছি। বি স্টারের যা ডিস্ক, তার যা টেম্পারেচার মোটামুটি 10,000 15,000 কেলভিন, তো সেই টেম্পারেচারে কোন কোন লাইন এমিশনে থাকতে পারে তার একটা আইডিয়া আমাদের কাছে আছে। যেরকম বামান লাইন তৈরি হতে পারে, যেরকম O1 Fe2, বেশ কিছু লাইন, এই ট্রানজিশন গুলো পসিবল, কিন্তু ক্যালসিয়াম লাইন তৈরি হতে পারে না। হ্যাঁ, কারণ ক্যালসিয়াম লাইন 5,000 কেলভিনে তৈরি হয়, লো আয়নাইজেশন লাইন্স। হিলিয়াম লাইন, হিলিয়াম 1, ভেরি হাই টেম্পারেচার দরকার হয়। তারাও কিন্তু ইন জেনারেলি আমরা মনে করি যে বি স্টারের ডিস্কে তৈরি হতে পারে না, বাট ইন সাম কেসেস আমাদের 115টা স্টারের মধ্যে 17টা স্টারের মধ্যে আমরা কিন্তু ক্যালসিয়াম এমিশনে দেখতে পেয়েছি। এই দেখো ক্যালসিয়াম এমিশনে দেখছে, যদি সদি ক্যালসিয়াম এমিশনে থাকে পরিষ্কার দেখা যায়। সো ক্যালসিয়াম এমিশন উইল কাম ইন ট্রিপলেট ফরম্যাট, 3টে লাইন একসাথে হবে ডিউ টু ক্যাসকেডিং এফেক্ট। এই ডিটেলসে যাচ্ছি না, মোদ্দা কথা হচ্ছে 8498, 8542, 8662 আর্মস্ট্রং, এই তিনটে লাইন একসাথে দেখা যায়। এবারে আমরা বুঝতে পেরেছিলাম যে একটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট, ক্যালসিয়াম লাইন তৈরি হচ্ছে, ক্যান উই স্টাডি ক্যালসিয়াম লাইন ফরমেশন রিজিয়ন অর মেকানিজম, কিভাবে তৈরি হচ্ছে, অথবা বি স্টার ডিস্কের কোথায় তৈরি হচ্ছে। কারণ আমরা মনে করছি যে বি স্টার ডিস্কে তো এরকম 5,000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারই নেই। আর যেহেতু আমি বলেছি আগে থেকেই গ্যাসিয়াস ডিস্ক আইসোথর্মাল, তাহলে সামনে ছিল 10,000, পেছনে হয়ে গেছে 5,000, এটা হতে পারে না, ইম্পসিবল। দ্যাট মিনস ইউ নিড ডাস্ট, অ্যান্ড হাউ ডাস্ট উইল কাম।
সো বেসিক্যালি কিন্তু আমরা ক্যালসিয়াম লাইন দেখতে পাচ্ছি। তো আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছিলাম, ওই আমি মোটামুটি একটু মানে ঘেদিয়ে পড়াশোনা করতেই ভালোবেসেছি ছোটবেলা থেকে, যেহেতু আমি ব্রিলিয়ান্ট নই, যে ওই 115টা স্টার বা 115টা স্টারের মধ্যে দুটো দুটো করে স্পেকট্রা, গ্রিসাম 7 গ্রিসাম 8, 230টা স্পেকট্রা আমি 16 বার দেখেছিলাম মোটামুটি 3 মাসের মধ্যে। তখন কিছু একটা স্ট্রাইক করেছিল ওই অ্যানিজাম ক্যাননকে ফলো করে, বাট প্লিজ ডোন্ট কম্পেয়ার মি উইথ অ্যানিজাম ক্যানন। হ্যাঁ, তিনি 2 বছরে 2,25,000 স্পেকট্রা দেখেছিলেন না জেনে, কিচ্ছু না জেনে। জিনিস যেটা আমার মাথায় স্ট্রাইক করেছিল এবং উইচ ডেফিনেটলি সাপোর্টেড বাই মাই রিলেশন ম্যাথওয়ানি, যে এগিয়ে যাও, কিছু একটা পেতে পারে, যে আমরা ক্যালসিয়াম লাইন ফরমেশন রিজিয়নটাকে হয়তো ট্র্যাক করতে পারবো, অ্যাটলিস্ট ফর দিস 17 স্টার্স। কিভাবে পারবো? তার জন্য আমাদের ক্যালসিয়াম এমিশন লাইন যে কটা স্টারে রয়েছে, পরিষ্কার ক্যালসিয়াম এমিশন, সেগুলোকে আগে দেখতে হবে, সেগুলোর ইন্টেন্সিটি মেজার করে তবে আমরা একটা অ্যানালিসিসে যেতে পারবো। কিন্তু সেইটা অ্যানালিসিস করাটাই এখনো পর্যন্ত ওয়াজ নট পসিবল টিল 2020 বা 21। কেন নোবডি ডিড ইট? বিকজ দিস ইজ দ্য প্রবলেম। যদি ক্যালসিয়াম লাইন বি স্টারে শুধু এমিশনে থাকে তাহলে খুব ইজি, তাহলে তুমি ধরতে পারবে। কিন্তু যে অঞ্চলে এই যে 8,000 পরে যে অঞ্চলে ক্যালসিয়াম লাইন তৈরি হয়, সেই একই অঞ্চলে প্যাসকেন লাইন তৈরি হয়। সো বেসিক্যালি ক্যালসিয়াম যদি থাকে আর প্যাসকেনও যদি থাকে, তাহলে দুটো মিক্সড হয়ে যায়। তো প্রথম যে স্টারটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে শুধু প্যাসকেন লাইন রয়েছে, সেকেন্ড স্টারটায় শুধু ক্যালসিয়াম লাইন রয়েছে। আর যদি এই দুটো মিক্সড হয়ে যায়, কোন একটা স্টার যার মধ্যে দুটোই রয়েছে, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে এরকম একটা স্পেকট্রাম। এবার ব্যাপারটা হচ্ছে, এই স্টারগুলোর ক্ষেত্রে এই যে ক্যালসিয়াম লাইনের এমিশন স্ট্রেংথ কতটা, সেটা বার করার কোনো উপায় ছিল না। সেটা যদি না থাকে তাহলে, যার ফলে অ্যানালিসিস ওয়াজ নট পসিবল। বাট আমরা এটা বুঝতে পেরেছিলাম, এইগুলো যদি তোমরা পর 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 দেখতে থাকো, সবকটা স্টারের দেখতে 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 এবং মেজারমেন্ট করতে 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 যাও, তাহলে ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ, তোমরাও বুঝতে পারবে যে যদি ক্যালসিয়াম আর এই প্যাসকেন মিশে থাকে, দেন দেয়ার উইল বি আ শুট আপ অফ এমিশন পিক অ্যাট দিস 3 রিজিয়নস। আর যদি সেটা মিশে না থাকে, যদি এরকম হয়, তাহলে যদি আমি প্যাসকেন লাইনের সমস্ত এই পিকগুলো মানে এই লাইনগুলোর এমিশন স্ট্রেংথ হিসাব করতে থাকি, then ultimately we will come to a particular Pascal line P14 8598, যে লাইনটা is not affected by any other lines like this। সেই লাইনটার এমিশন স্ট্রেংথের অ্যাভারেজকে নিয়ে আমি কিন্তু একটা ক্যালকুলেশন করতে পারি যে হাউ মাচ ইজ দ্য অ্যাভারেজ এমিশন ক্যালসিয়াম ইজ গিভিং। সো ইটস আ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। আমাদের ডাউট ছিল যে ওয়েদার রিভিউয়ার MNRS whether they will accept it or not, but they very nicely they accepted it. So we became confident. Ultimately, we found out, details লেখা আছে পেপারে, যে বেসিক্যালি there are two possibilities. Either ক্যালসিয়াম লাইন তৈরি হতে পারে যদি বাইনারি স্টার সিস্টেম হয়, সার্কাম বাইনারি যে ডিস্ক, সেই ডিস্কে হয় তৈরি হচ্ছে, অর্থাৎ বি স্টারের ডিস্কে ওই টেম্পারেচার নেই। কিন্তু ওই 17টার মধ্যে আমরা খুঁজে পেয়েছি মাত্র 5টা হচ্ছে বাইনারি স্টার এখনো পর্যন্ত। বাকি 12টা বাইনারি স্টার কিনা আমরা জানি, বাইনারি নাকি নাও তো হতে পারে, সত্যিই বাইনারি নয় তাও তো হতে পারে। সো হোয়াট অ্যাবাউট দোজ 12? There is another possibility which we proposed for the first time and we were very doubtful, but ultimately reviewers graciously accepted it. আমরা প্রথম বলেছিলাম যে ডিস্কটা আইসোথার্মাল নয়, ভেরি বোল্ড স্টেটমেন্ট, বিকজ দেন ডেফিনেটলি আমরা ভেবেছিলাম যে তাহলে রিভিউয়ার আস্ক করবে যে ডিস্ক তুমি বলছো আইসোথার্মাল নয়, সো ইউ শো হাউ ডাস্ট ক্যান বি ফর্ম, and we don't have the answer. সো আমরা এইভাবেই বলার চেষ্টা করেছেন যে ডিস্কের অ্যাটলিস্ট দ্য আউটার পেরিফেরি কোনো কোনো স্টারের ক্ষেত্রে হয়তো কুলার হতে পারে। এর কিছু কিছু এক্সাম্পল আমাদের কাছে রয়েছে, বাট নট পারফেক্ট। দিস আর দ্য অনলি টু পসিবিলিটিস। এবার তোমরা বুঝতে পারছো, ধরো কেউ প্রজেক্টের জন্য এলে বা এমফিলের জন্য, বা মাস্টার এমফিল তো নেই, পিএইচডির জন্য এলে টু সর্ট আউট দিস প্রবলেম, ক্যালসিয়াম লাইন স্টাডিজ ইন কেস অফ বি স্টার্স। If you can sort out through modeling, through simulation, through basic means theoretical understanding, any one the calcium line formation অমুক রিজিয়নে হতে পারে, you will get in next ইএসও, চিলি, চায়না, জার্মানি, এই জায়গাগুলোতে আমাদের দেশ পৃথিবীর সব থেকে বেস্ট বেস্ট প্লেসেস ফর বি স্টার স্টাডিজ বা এমিশন লাইন স্টার স্টাডিজ। কানাডা নেক্সট লিপটা ওইখানেই হবে, অর ডেফিনেটলি আইআইএ। দিস ইজ দ্য থিং, মোস্ট অফ আইআইএ তে কনফার্ম হবে। তো something you have to say new,
এই ধরনের প্রজেক্ট তো প্রচুর রয়েছে, কিন্তু নাও লেট মি কাম, দিস ইজ দ্য পেপার উইচ ইউ ক্যান রিড ইফ ইউ ওয়ান্ট। হ্যাঁ, এবার নেক্সট যেটা আমি বলেছি যে ভ্যারিয়েবিলিটির এক্সট্রিম এক্সাম্পল হচ্ছে এই বি স্টাররা। জেনারেলি এরকম নর্মাল কোনো মেন সিকোয়েন্সটা এরকম লেভেলে ভ্যারিয়েবিলিটি সাধারণত শো করে না। তা যেটা মোস্ট এক্সট্রিম ভ্যারিয়েবিলিটি আমরা পেতে পারি বি স্টারে, সেটা হচ্ছে পুরো ডিস্কটাই ভ্যানিশ হয়ে যাবে। কখন ভ্যানিশ হতে পারে, কিভাবে ভ্যানিশ হতে পারে, উই ডোন্ট নো বেসিক্যালি। হ্যাঁ, বিকজ ইটস আ রিক্রিশন ডিস্ক, কিন্তু কেন হঠাৎ করে একটা ডিস্ক ভ্যানিশ হবে, কেন আরেকটা স্টারের ক্ষেত্রে ডিস্কটা থাকবে, উই ডোন্ট নো। দেয়ার আর মেনি বি স্টার্স, বেসিক্যালি এমন কোনো বি স্টার নেই যে ভ্যারিয়েবিলিটি শো করে না। অর্থাৎ আমি যদি এইচ আলফা লাইনের ইন্টেন্সিটিটা কন্টিনিউয়াস মেজার করতে থাকি, তাহলে দেখবো ইন্টেন্সিটি বাড়ছে কমছে। সো দিস ইজ ডিউ টু সো মেনি থিংস, অসিলেশন ফ্লোয়িং, গ্যাস ফ্লোয়িং, এই ফ্লোয়িং, অনেক কিছু। কিন্তু এক্সট্রিম ভ্যারিয়েবিলিটির ক্ষেত্রে পুরো ডিসটাই ভ্যানিশ হয়ে যাবে। তো একে বলা হয় বি স্টারের ডিসট্রানজিয়েন্ট নেচার। এবং ডিসট্রানজিয়েন্ট নেচার স্টাডি সমগ্র পৃথিবীতে ফর বি স্টার্স ইট ইজ লেড বাই আইআইএ, ইট ইজ লেড বাই ইন্ডিয়ান টিম আইআইএ ক্রাইস্ট ইউনিভার্সিটি। ধীরে ধীরে এটা বাড়ছে। অ্যাট প্রেজেন্ট বেসিক্যালি নির্মল নির্মল রজক, ও কিন্তু এই বি স্টার ডিসট্রানজিয়েন্ট নেচার স্টাডিজ এর সাথেই যুক্ত রয়েছে, তোমাদের সিনিয়র। সো বেসিক্যালি ব্যাপারটা কি, প্রথম যেটা আমরা চেষ্টা করেছিলাম যে, কিন্তু ওই যে অসুবিধা এটাই, ডিফিকাল্টি হচ্ছে যে আমি একটা বি স্টারকে, যেটা কিনা এক সময় কোনো না কোনো সময় এরকম ট্রানজিয়েন্ট নেচার দেখিয়েছিল, সেরকম বি স্টারকেই আমার স্টাডি করতে হবে। যে স্টারটা 80 বছর ধরে সিমিলার একই রকম হয়ে গিয়েছে, সেটা যদি আমি 5 বছর ধরে স্টাডিও করি, তাহলে তো কিছু নাও তো আসতে পারে। সো বেসিক্যালি ইউ মাইট নট গেট এনি রেজাল্ট। কিন্তু যেহেতু এখনকার কম্পিটিটিভ যুগে ইটস আ রেজাল্ট ওরিয়েন্টেড যুগ, আমাদের কিছু আউটপুট দেখাতে হবে। সো উই নিড টু ট্র্যাক অ্যাট ফার্স্ট, দ্যাট ইজ অলসো রিসার্চ, উই নিড টু ট্র্যাক অ্যাট ফার্স্ট যে কোন বি স্টার গুলো ইজ ইন্টারেস্টিং, কোন বি স্টার গুলোকে আমরা কন্টিনিউয়াস মনিটরিং করবো মেবি ফর দ্য নেক্সট 2-3 ইয়ার্স বা 5 ইয়ার্স। সেইটা খুঁজে বার করাও একটা বিশাল বড় আর কি যুদ্ধ। কারণ মোর দ্যান 2500 নোন বি স্টার্স রয়েছে। তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ওয়েল স্টাডিড, অনেকে রয়েছে একেবারেই স্টাডিড নয়। তো আমরা কোন স্টারটাকে ট্র্যাক করার জন্য সিলেক্ট করবো ফর আওয়ার অবজারভেশন প্রপোজাল, দ্যাট ইজ অলসো হিউজ হিউজ মিনস ডিফিকাল্ট টাস্ক। In র্যাপ a আপ, few minutes. ওকে ওকে। সো বেসিক্যালি আমরা যেটা ট্রাই করেছিলাম, এরকমের 9টা বি স্টারকে আমরা খুঁজে পেয়েছিলাম। সেই 9টা বি স্টারকে আমরা 5 বছর ধরে স্টাডি করেছিলাম অ্যাজ এ পার্ট অফ মাই পিএইচডি, অ্যানাদার ওয়ার্ক। অ্যান্ড দিস ইজ দ্য ইনস্ট্রুমেন্ট উইচ উই ইউজ। এটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল একটা স্পেকট্রোস্কোপ, যেটা 1 মিটার টেলিস্কোপের সাথে এখনো কাজ করে। দিস ইজ দ্য টেলিস্কোপ। এবং আমরা রেজাল্ট কি পেয়েছিলাম, 9টা বি স্টারের ক্ষেত্রে তোমরা যদি দেখো একটা স্যাম্পল স্পেকট্রা, তুমি দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন স্টার দেখাচ্ছে সিঙ্গেল পিক, কোন স্টার আবার ডবল পিক দেখাচ্ছে। তো এই স্টারগুলোকে যখন আমরা 5 বছর ধরে মনিটরিং করেছি, দিস ইজ দ্য সামারি অফ দ্য রেজাল্ট, যে আমরা দেখতে পেয়েছিলাম যে 4টে স্টার স্টেবল ডিস্ক দেখাচ্ছে অ্যাটলিস্ট ডিউরিং দোজ 5 ইয়ার্স, কিন্তু একটা সময় তাদের স্টেবল ডিস্ক ছিল না। বাকি 4টে স্টার, এই পার্টিকুলার 4টে স্টার ডিস্ক লস ফেজ দিয়ে যাচ্ছে, কিন্তু ডিস্কটা ভ্যানিশ হয়ে যেতে এখনো পর্যন্ত আমরা দেখিনি, আমরা যতদিন অবজার্ভ করেছি। তো আমি যদি একটা পিকচার দিয়ে দেখাই, যেরকম যে আমি বললাম স্টেবল ডিস্ক, তোমরা যদি এই যে বি স্টারটাকে দেখো, দেখো 2017 থেকে 19, এখানে আমরা এই কয়েকটা ডেটা দেখিয়েছি। মোটামুটি 2 বছরের মধ্যে মাঝে মাঝে যদি আমরা ডেটা নিয়ে থাকি, 2 মাসের মধ্যে
1 বছর 2 বছর 2 মাস, তাহলে দেখো এই যে ইন্টেন্সিটিটা আমরা যদি এই লাইন স্ট্রেংথটাকে মেজার করি, যেটাকে টেকনিক্যাল ভাষায় আমরা ইকুইভ্যালেন্ট উইথ বলি, তাহলে দেখবে এই লাইন স্ট্রেংথটা খুব বেশি ভ্যারি করে না, উইদিন 20% মডারেট ভ্যারিয়েশনের মধ্যেই রয়েছে। এবং এখনো এটা এই স্টারটা এরকমই দেখাচ্ছে। সো উই ক্যান সে যে এই স্টারটার ডিস্ক অ্যাট প্রেজেন্ট স্টেবল কন্ডিশনে রয়েছে, ভ্যানিশ হচ্ছে বা ভ্যানিশ হয়ে গিয়েছিল ফরমেশন হচ্ছে এরকম নয়। কিন্তু যদি এই স্টারটাকে দেখো, তাহলে এটা দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি বললাম যে 4টে স্টার দেখিয়েছে যে প্রবাবলি শোয়িং ডিস্ক আন্ডার লসিং প্রসেস। যে এখানে তুমি যদি দেখো 2016 থেকে 19 পরপর ধীরে ধীরে এই ইন্টেন্সিটি কমছে, এখনো দেখা যাচ্ছে ইন্টেন্সিটি কমছে, ভ্যানিশ হয়ে গেছে তা কিন্তু দেখাই যায়। So, কখন একটা স্টারের ডিস্ক ভ্যানিশ হবে, কখন রিঅ্যাপিয়ার হবে, এইটাও এখনো পর্যন্ত ফর আ সিঙ্গেল বি স্টার ট্র্যাক হয়নি। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি 2 মাসে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে দেখেছি 2 বছরেও হতে পারে, বাট মোর দ্যান দ্যাট। একটা এক্সাম্পল আমরা এরকমও দেখেছি এই কাজ করতে গিয়ে, আর্কাইভাল ডেটাবেসের সাথে কম্পেয়ার করে, যে আমরা যখন ওই ওই কাজটা করেছিলাম, অর্থাৎ 2007 থেকে 9 অব্দি নেওয়া ডেটা HCT দিয়ে, তখন এই স্টারটা দেখিয়েছিল প্রপার ডিস্ক ওয়াজ নট দেয়ার, H alpha is in absorption। কিন্তু আমরা যখন কাভালুপ ডেটা নিয়ে শুরু করেছিলাম ডেটা অবজারভেশন করা, তখন আমরা দেখতে শুরু করেছিলাম যে ইট ইজ ইন ডাবল পিক এমিশন। মাঝে আর্কাইভাল ডেটাবেসের সাথে কম্পেয়ার করে আমরা বুঝতে পেরেছিলাম এই যে ডিস্ক ফরমেশনটা, এটা 2 মাসের মধ্যে হচ্ছে, অনলি 2 মান্থস। অ্যান্ড ইট হ্যাজ রিয়েলি হ্যাপেন। আমরা অন্যান্য অনেক কিছুই চেক করেছি, আউটবার্স্ট হয়েছে কিনা, এই হয়েছে কিনা, বাট দেয়ার ইজ নো এভিডেন্স ফর দিস পার্টিকুলার স্টার অ্যাট লিস্ট। এইভাবে নানান কিছু চলছে, উইচ ইজ গোয়িং অন। দিস ইজ দ্য পেপার অন দ্য ট্রানজিয়েন্ট নেচার। তা আমি আলটিমেটলি আসবো যে এইভাবেই 2000-এর পর থেকে যদি তোমরা এখানে দেখতে থাকো, আইআইএল সাপোর্টের সাথে নানান ধরনের কাজ শুরু হয়েছে, এবং যত এই কাজগুলো এগোচ্ছে তত দেখা যাচ্ছে উই আর গেটিং নিউয়ার অ্যান্ড ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং প্রবলেমস আর কামিং আপ। সো like different problems, cluster B stars, field B stars, Magellanic Cloud B stars, Magellanic Cloud থেকে B star খুঁজে পাওয়াটাও একটা দুষ্কর যে ব্যাপার, তাও যতটা সম্ভব স্টাডি হয়। এবং বি স্টারের ডিস্কের ফিজিক্স, ইলেকট্রন ডেন্সিটি ম্যাপিং, অনেক কিছু যা দিয়ে তুমি হাত দিতে চাইবে, উই ক্যান স্টাডি আপ টু আ সার্টেন লেভেল, হ্যাভিং সো মেনি আননোন মিস্ট্রিজ। সো নাও আমাদের সাথে এই যখন আমি বলেছি যে আমরা ক্যালসিয়াম লাইনের কথা দেখিয়েছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা বি স্টারে ভেরি রেয়ারলি হিলিয়াম লাইনও দেখতে পাই। হিলিয়াম লাইন ক্যান অনলি ফর্ম অ্যাট ভেরি হাই টেম্পারেচার। এবার কেউ বলতেই পারে আচ্ছা ভেরি নিয়ার টু দ্য স্টার হিলিয়াম লাইন তৈরি হচ্ছে, হ্যাঁ তাহলে তো B0-তেও তৈরি হবে, B1-এ তৈরি হবে, উইচ আর ভেরি হট। কিন্তু আমরা হিলিয়াম লাইন কিন্তু B7 টাইপ বি স্টারেও দেখতে পেয়েছি। সো বেসিক্যালি ইট ইজ আ মিস্ট্রি, হিলিয়াম লাইন কি করে তৈরি হয়। সো প্রেসিডেন্সি থেকে গত বছর যখন অকিঞ্চন এবং নির্মল, টু অফ দ্য ইউর সিনিয়র স্টুডেন্টস, তারা যখন অবজারভেটরি ইন্টার্নশিপ প্রোগ্রামে গিয়েছিল ফর 1 মান্থ, ওরা 1 মাসের জন্য রিডাকশন, অবজারভেশন টেকনিক এগুলো শিখেছিল। তারা দুজনেই চেয়েছিল যে আমরা ভিএসপি প্রজেক্টে যোগ দেবো। সো অকিঞ্চন কুন্ডু ইজ প্রেজেন্টলি ওয়ার্কিং উইথ মি, ট্রাইং টু ওয়ার্ক অন দিস এরিয়া টু স্টাডি দ্য হিলিয়াম-1 এমিশন লাইন স্টার ইন কেস অফ বি স্টার্স। এবং শুধু তাই নয়, কোনো কোনো ক্ষেত্রে আমরা হিলিয়াম লাইনকে এরকম ডবল পিকেও দেখতে পাই। ডবল পিকের একটা বিশাল অদ্ভুত সিগনিফিকেন্স রয়েছে। দেখো যদি আমরা বি স্টারটাকে এইভাবে দেখি, অর্থাৎ এই মাঝে হচ্ছে বি স্টারটা, আর পাশে হচ্ছে গ্যাস, মানে গ্যাস কিছুটা গ্যাস তোমার দিকে এগিয়ে আসছে, কিছুটা গ্যাস পিছিয়ে যাচ্ছে, তাহলে তোমরা একটা ডপলার এফেক্ট দেখতে পাবে। অর্থাৎ এইচ আলফা বা অন্যান্য প্রমিনেন্ট লাইনগুলো দুটো পিকে ভাগ হয়ে যাবে। এই দুটো পিকে ভাগ হয়ে যাওয়া লাইন, এই যে পিক দুটো, ভায়োলেট পিক বা আর পিক, রেড পিক, এটাও কিন্তু চেঞ্জ হয়, এটারও ভ্যারিয়েশন হয় ডিউ টু পার্টিকুলার অসিলেশন ফ্লো এবং অন্যান্য রিজনের ফলে। কিন্তু একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে এই ভি পিক এবং এই আর পিকের দ্বারা কিছু পার্টিকুলার অলরেডি এস্টাবলিশ রিলেশনকে ইউজ করে আমরা বুঝতে পারি এইচ আলফা লাইনটা বি স্টারের ডিস্কের কোন রিজিয়নে তৈরি হচ্ছে। উই ক্যান ডু দ্যাট, অর্থাৎ এইচ আলফা এমিশন রিজিয়ন এক্সটেন্ট অফ বি স্টার্স। তো সেন্ট জেভিয়ার্স থেকে কিছু স্টুডেন্ট তারা যোগ দেবে বি স্টার স্টাডিজে, দে উইল বি ওয়ার্কিং অন দিস। Basically, they will try to follow up with the known B star database, which we have and which we have in archive. They will try to track what is the H alpha emission region extent of known B stars and how it is changing, what it is telling us about the change of electron density and the disk. So these are some of the projects which is going on. অনেকগুলোই চলছে। বেসিক্যালি আইআইএ এর সাথে সাথে এখন পরপর অনেকেই জড়িয়ে যাচ্ছে, আইআইএর সাথে ক্রাইস্ট ইউনিভার্সিটি জড়িয়ে ছিলই। So yes, understanding the transient nature of B stars to select
ইন্টারেস্টিং বি স্টার্স যারা ট্রানজিয়েন্ট নেচার আগে কনফার্মলি দেখিয়েছে, এবং তাদেরকে আমরা ট্র্যাক করতে পারি কিনা আমাদের ফ্যাসিলিটিগুলোকে ইউজ করে, সেই সেই প্রজেক্টের সাথে জড়িয়ে রয়েছে তোমাদের আরেকজন সিনিয়র নির্মল রজক। ও হি ইজ ইনটু দিস প্রজেক্ট। এবং আমরা চাই এই কাজ করতে করতে গত এই 15-17 বছরে প্রচুর পরিমাণে বি স্টার স্পেকট্রা কিন্তু এই 1 মিটার টেলিস্কোপ দিয়েই নেওয়া হয়েছে। যেহেতু কন্টিনিউয়াস মনিটরিং অফ বি স্টার্স ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, সো নাও উই আর ইন আ প্রজেক্ট that we should make a Indian online database of bee stars, and it should be public. It should be thrown away for everybody. So that process এর সাথেও বেশ কয়েকজন স্টুডেন্ট পন্ডিচেরি ইউনিভার্সিটি এরাও জড়িয়ে যাবে, কারণ মার্চ মাস থেকে ওরা আবার আসছে। So definitely papers will come gradually, output will definitely come, we know that. So at present, I mean, just for sake purpose, this is our current team, the current team which is actively involved with IIA. এবং তুমি দেখতে পারবে, তোমরা দেখতেই পাবে এখানে মোটামুটি যারা যারা আমাদের সাথে ভালোভাবেই যুক্ত অ্যান্ড আর ওয়ার্কিং উইথ আস, তারা প্রত্যেকেই আছে। এই টিমটা আরো বাড়বে ধীরে ধীরে, বিকজ সেন্ট জেভিয়ার্স উইল জয়েন, some other university students have also applied who are on the process of joining, তো এটা বাড়তে থাকবে। সো আমি এর বেশি আর এগোবো না। তোমরা যদি আরেকটু ডিটেলসে পড়াশোনা করতে চাও বি স্টার নিয়ে, ইউ ক্যান গো থ্রু দিস টু পপুলার আর্টিকেলস। এই দুটো পপুলার আর্টিকেল, একটা বি স্টারের উপরে, একটা স্টেটাস স্পেকট্রোস্কোপি কি করে ডেভেলপ হলো তার একটা হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট। আর যদি আরো ডিটেলসে যেতে চাও, দেন ইউ ক্যান ফলো মাই থিসিস অর দ্য পেপার্স। থ্যাংক ইউ এভরিবডি।